রকি অর্নির দিকে গুলি ছুটছে দেখে আরাফ সামনে দাঁড়িয়ে গিয়েছিল। তখনই গুলিটা তার বুকে গিয়ে লাগে। আরাফের এমন অবস্থা দেখে অর্নি দৌড়ে আসে, কিন্তু তার আগে আরাফ মাটিতে লুটিয়ে পড়ে। আরাফের এমন করুণ অবস্থা দেখে অর্নি আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে পুরো পৃথিবীটা থামিয়ে দিতে। সে তো ভেবেছিল গুলি চালালে কারো প্রাণনাশ হতে পারে, তাই গুলি না চালিয়ে সে সবাইকে হাতে নাতে গ্রেফতার করবে আর যা করার আইন করবে। কিন্তু তার হলো কোথায়? রকি সব উল্টে দিল। তাহলে সেও কেন রকিকে ছাড়বে? তার সাথে থাকা পিস্তলটা বের করে রকির দিকে তাক করল। তখনই তার পুরো টিম এসে পৌঁছালো। তাতে তার কি? সে ছুড়ে দিল কয়েক রাউন্ড গুলি। রকির পায়ে গিয়ে গুলিটা পড়েছে। আরেকটা গুলি ছুড়ল, সেটা রকির পেটে গিয়ে লাগলো। একটু পর অর্নির টিম তাদেরকে সবাইকে কবজায় নিল। তাদের খুব একটা সময় লাগেনি। অনেকটা দ্রুত সবাইকে গ্রেফতার করতে সক্ষম হলো পুরো টিমটা। অর্নি এবার সব কিছু বাদ দিয়ে আরাফের কাছে ছুটে গেল। সেই সাথে কয়েকজন সোর্সকে নিয়ে আরাফকে গাড়িতে তুলল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অর্নি চায় না আরাফকে একা ছাড়তে। তার একটু অবহেলার কারণে আজ এই অবস্থা। তাকে তো সাথে যেতেই হয়। রকিকে আহত অবস্থায় থানায় নিয়ে যাওয়া হলো। তার সাথে জুইকেও গ্রেফতার করা হয়েছে। লোভের শাস্তি তো শেষ পর্যন্ত এমন হয়। একটা সময় শেষে ঠিকই সব প্রকাশ পায়, যেমনটা আজ হলো। কিন্তু অর্নির একটু বোকামি তাকে অনেকটা বিপদে ফেলে দিল। আসলে বোকামি বলা যায় না, যদি বলতে হয় তাহলে দূরদর্শিতার অভাব হয়েছে বলা যায়। সে বুঝতেই পারেনি রকি এত জঘন্য হতে পারে। অর্নি তো এসেছিল রকি এবং জুয়ের সাথে কথা বলতে, তাই শুধু একজন সহকর্মীকে সাথে নিয়ে এসেছি। সে কি জানতো রকি তাকে এবং আরাফকে এক জালে বন্দি করে মারার জন্য লোক ঠিক করে রেখেছে? জানতো না বলেই তার টিমকে সাথে আনেনি। আজ যদি প্রথম থেকে তার টিম থাকতো তাহলে আরাফের গায়ে একটা আঁচ লাগতো না। গুলি তো দূরের কথা, তার একটা ভুলের জন্য আরাফের এত বড় মাশুল দিতে হচ্ছে। তবু ভাগ্য ভালো বলে রোমানা শেষ পর্যায়ে এসে টিমকে ফোন দিয়েছিল। তারাও ঠিক সময়ে এসে পৌঁছাতে পেরেছিল। অর্নি তবু নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এর চেয়ে ভয়ঙ্কর হলে কি হতো? সে তখন কি করতে পারত? গাড়িতে অর্নি আরাফের হাত ধরে আছে। আরাফের কোনো প্রতিক্রিয়া নেই। আগে সবসময় অর্নির হাত ধরলে সে হাতটা ছেড়ে দিত। আজ চুপচাপ শুয়ে আছে, কোনো শব্দ করছে না সে। চোখ দুটো বন্ধ করে আছে। আসলে আরাফের অনেক ধৈর্য। এমন জটিল অবস্থায় এসেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। ব্যথা হচ্ছে তবু চুপচাপ চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। অর্নি বারবার তাকে দেখছে আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আর সে জিতে গিয়ে ও যেন হেরে গেল। এমনটা তো চায়নি সে। হঠাৎ মনে পড়ল বাড়ির কাউকে এসব খবর জানানো হয়নি। কিন্তু সে তার ব্যাগটা বাংলোতে ফেলে এসেছে, সেখানে তার ফোনটা ছিল। এখন তো কাউকে ফোন করতে পারছে না। বিপদের সময় একসাথে সব হয়। টেনশনে কোনো কিছুই মাথাতে আসছে না অর্নির। সিআইডিতে থাকায় অনেকবার প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল, কিন্তু এবারের মতো নয়। এবার কেন জানি সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তখনই তার সাথে থাকা একজন সহকর্মীর কাছ থেকে ফোন নিয়ে তার মাকে কল দিল। কয়েকটা রিং পড়ার পর তিনি ফোনটা ধরলেন। কে বলছেন? আম্মু, আমি। মায়ের আওয়াজ শোনার পর কিছুতে সে কান্না আটকাতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। ওদিকে তার কান্নার আওয়াজ শুনে তার মা ব্যস্ত হয়ে পড়লেন। বিভিন্ন আশঙ্কায় তিনিও ঘাবড়ে গেলেন। তবু মেয়েকে শান্ত করার জন্য বৃথা চেষ্টা করেই যাচ্ছেন। কি হয়েছে বল মা? কিছুই হবে না, একটু ধৈর্য ধর। অর্নি কেঁদেই চলেছে। কান্নার মাত্রা কমার চেয়ে দ্বিগুণ গতিতে বাড়ছে আরও। সেই সাথে আওয়াজটাও বেড়ে যাচ্ছে। তার সাথে থাকা কর্মীরা তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে। ফোনে তার মাও বারবার ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাচ্ছে। আচমকা আরাফ তার হাতটা শক্ত করে ধরল। সে চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাতটাও কাঁপছে বেশ। অর্নির সাথে সাথে থেমে গিয়ে তার দিকে তাকালো। জোর গলায় বলল, কি করলেন এসব? আমাকে বাঁচাতে গিয়ে নিজের কি হাল করলেন? সবসময় তো বলতেন ভালোবাসেন না, তাহলে আমাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করলেন কেন? আরাফ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। এদিকে আজকে পরটাও যেন ফোরাচ্ছে না। অর্নি কথা বলতে পারছে না বলে তার একজন সহকর্মী তার মাকে সব বুঝিয়ে বলল। তিনিও সকাল সকাল এমন একটা খবর শুনে আগের অবস্থায় নেই। গাড়ি হাসপাতালে এসে পৌঁছাতেই একজন দ্রুত গিয়ে স্ট্রেচার নিয়ে আসলো। আরাফকে স্ট্রেচারে করে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। হাসপাতালের সবাই আরাফের পরিচিত হওয়ায় ট্রিটমেন্টে কোনো হেয়ালি হবে না এটা তারা জানে। কিন্তু তবু মনের মধ্যে ভয় কাজ করছে ভীষণ। মৃত্যু অনিবার্য থাকলে শত ডাক্তারের সামনেও রোগী মরতে পারে। এখন আরাফের ভাগ্যে কী আছে তা তো অর্নি জানে না।
অর্নিকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সে চেয়েছিল ভেতরে যাবে। আরাফের হাতটা ধরে বসে থাকলে তার কষ্টটা একটু কম হবে, আরাফের মাঝেও একটা সাহস থাকবে। কিন্তু আরাফের বন্ধুরা তাকে ভেতরে যেতে নিষেধ করলো। তাদের কথা একটাই, আপনি ভেতরে গিয়ে এভাবে কান্নাকাটি করলে আরাফের মেন্টালি প্রেশার হবে, তাই আপনি বাইরে থাকুন। অর্নিও ভাবল তাদের কথা। আসলে ভুল কিছু বলেনি তারা। সে এমনিও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তার মধ্যে এখন আরাফের পুরো শরীর রক্তে ভেজা হয়ে যাচ্ছে। এখন কিভাবে সে নিজেকে সামলাবে? ইমার্জেন্সি থেকে একজন ডাক্তার বের হয়ে বলল, আরাফকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। তার শরীর ভেতর থেকে গুলিটা বের করতে হবে। অর্নির আর কি বলার আছে? সে তো জানে গুলি বের করতে অপারেশন করাতেই হবে, তাই সম্মতি দিল। শান্ত কণ্ঠে বলল, আমি রক্ত রেডি করছি। না, রক্ত আমাদের হাসপাতালে আছে, আপনাকে এক্সট্রা প্রেশার নিতে হবে না। অর্নি এবার ছোটো গলায় আচ্ছা ধন্যবাদ বলে চুপ করে থাকলো। আর দাঁড়াতে পারছে না সে। বুকের ভেতর বারবার মোচড় দিয়ে উঠছে। আরাফকে অপারেশন রুমে ঢোকানো হবে, কিন্তু বাড়ির কেউ আসছে না এখনও। এটা নিয়েও টেনশন লাগছে। সে একা একা কারোর সাথে কথা না বলে অপারেশন করতে সম্মতি দিয়ে দিল। যদি কোনো সমস্যা হয় তখন সব দোষ তার ঘাড়ে গেলে তখন কি হবে? ভালো খারাপ বিভিন্ন জল্পনা কল্পনা মাথায় আসছে এখন। বিপদের সময় তো এমন নয়। বিভিন্ন অনিশ্চয়তার আশঙ্কা ঘিরে থাকে মনের মধ্যে। এত চাপ সে নিতে পারছে না। সামনে রাখা চেয়ারে বসে মাথাটা এলিয়ে দিল। চোখ দুটো বন্ধ, কিন্তু চোখের জল পড়ছে অনবরত। একসাথে অনেকের পায়ের আওয়াজ পেয়ে অর্নি দ্রুত চোখ খুলল। আরাবি, অবনী, আরাফের বড় আম্মু, আরাফের বাবা সবাই একসাথে এসেছে। সকাল সকাল হওয়ায় সবাই বাড়িতে ছিল। খবরটা পেয়ে সাথে সাথে সবাই ছুটে এসেছে। অর্নি তাদের দেখে উঠে দাঁড়ালো। আরাবি তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করছে। দুজনেই একসাথে কান্না করছে। আরাফের বাবা অর্নিকে প্রশ্ন করলেন, আরাফ কোথায়? অর্নি কাঁদো কাঁদো গলায় বলল, ইমার্জেন্সি রুমে আছে, অপারেশন রুমে নিয়ে যাবে বলেছে এখন। আরাফের বাবা অর্নির কথা শুনে ইমার্জেন্সি রুমের ভিতরে গেলেন। বাকিরা বাইরে আছে। আরাবি আর তার বাবার সাথে যেতে চেয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সবাই বাইরে বসে অপেক্ষা করছে। আরাফের মা মিসেস আরমিন আসলেন না হাসপাতালে। হয়তো তাকে বিষয়টা জানানো হয়নি। এমনি তিনি অসুস্থ, তার মধ্যে একমাত্র ছেলের এমন অবস্থা কিভাবে মেনে নেবেন? তাই তাকে জানানো হয়নি। আরাফের বড় আম্মু বারবার শিউরে উঠছেন। তার মনে হচ্ছে সব কিছুর জন্য তিনিই দায়ী। কী দরকার ছিল পরের একটা ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করার? সে তো মানুষ না হয়ে অমানুষ হয়ে ঘরের ছেলেটাকে শেষ করে দিল। আরাফের বড় আম্মু রকির মা মারা যাওয়ার পর তাকে নিজের করে নেন। তার একমাত্র মেয়ে অবনী। অবনী হওয়ার পর আরাফের বড় আব্বু মারা যান। তার আর কোনো সন্তান না থাকায় রকিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। আরাফকে যেভাবে ছোট থেকে মানুষ করেছি, একইভাবে রকিকে মানুষ করেছি। কখনো তিনি বুঝতে দেননি রকি তার ছেলে নয়। শুধু তিনি নয়, আরাফের মা বা বাড়ির অন্য সদস্যরাও রকিকে আপন মনে করত, কিন্তু রকি তাদের আপন করতে পারল না। সবার ভালোবাসা তার লোভের কাছে হেরে গেল। আরাফের বড় আম্মু আরাফকেও অনেক আদর করত। দেবরের একটা মাত্র ছেলে, তাও আবার ভদ্র নম্র, তাকে তো ভালোবাসতেই হয়। একটু পর আরাফের বাবা ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে বললেন, আরাফকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। সবাই যেন তার জন্য দোয়া করে। সবাই বাইরে অপেক্ষার প্রহর গুনছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলছে। অর্নি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আজকের দিনটা যেন অনেক লম্বা। কত ঘটনা ঘটে গেল, কিন্তু দিনটা এখনও শেষ হলো না। এর মাঝে অর্নির বাবা মা এসেছেন হাসপাতালে। তাদের মুখশ্রীও দেখার মতো নয়। কোনো কারণ ছাড়া মাঝখান থেকে তাদের মেয়েটা কষ্ট পাচ্ছে। কেন যে তারা মেয়ের বিয়েটা এই বাড়িতে দিতে গেলেন? আজ মেয়েকে কত কিছু সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে একটা হাসি মুখ অর্নির সামনে এসে দাঁড়ালো। অর্নির কাছে মুখটা আজ সবচেয়ে বিশ্রী লাগছে। এত জঘন্য রকমের টেনশনের মাঝে কেউ যদি তার সামনে এসে দাঁত কেলিয়ে থাকে, তাহলে তাকে তো কষিয়ে দুটো চড় দিতে মন চাইবে। ছেলেটি আর কেউ নয়, পারভেজ। অর্নি তাকে দেখে বসা থেকে উঠে তার দিকে গেল। সে এখনও দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। অর্নির তা দেখে আরও রাগ হচ্ছে। সামনে গিয়ে রাগী গলায় বলল, এভাবে হাসছেন কেন? সমস্যা কোথায়? অর্নির এমন আচরণ দেখে সে ভ্রু কুঁচকে তাকালো। তারপর বলল, আপনাকে দেখলাম তাই হাসলাম আর কি। এখানে সমস্যার কি? আমার এই অবস্থা দেখে আপনার হাসি আসছে? বাহ, কেমন মানুষ আপনি! যেমন বউয়ের তেমন জামাই, দুইটাই এক। মানে বুঝলাম না, আপনি এভাবে কথা বলছেন কেন? আর যেমন জামাই এর তেমন বউ মানে? আপনাকে আমি এত এক্সপ্লেন করতে পারবো না। সামনে থেকে বিদায় হন। বাই দ্য ওয়ে, হাসপাতালে আসলেন কেন? আমি কি কোনো হেল্প করতে পারি? পারভেজের প্রশ্নে অর্নি চোখ তুলে তাকালো তার দিকে। তার মানে কি পারভেজ জানে না এসব?
নাকি ইচ্ছে করে অর্ণিকে কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার জন্য জিজ্ঞেস করছে। কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে না সে কিছু জানে। তবু অর্ণির ইচ্ছে করছে না এত কিছু এক্সপ্লেন করতে। শান্ত কণ্ঠে বলল, আপনি আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পরিস্থিতি। এখন কিছু বলতে চাই না, আপনি প্লিজ এখন আসুন। পারভেজ আর কিছু বলল না। একটা মুচকি হাসি দিয়ে চলে গেল সে। অর্ণি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সব কিছুর মূল তো এই পারভেজ। সে যদি জুইকে আরাফের পেছনে লেলিয়ে না দিত, তাহলে আরাফ জুইকে পেত না, আর এত কিছু হতো না। কি লাভ পেল পারভেজ? আর জুইকে তো অর্ণি ছাড়বে না। আরাফের অপারেশন শেষ হলে সে যাবে অফিসে, তারপর জুইকে দেখে নেবে। আর জুইকে তার হাত থেকে কেউ আটকাতে পারবে না। এই ভেবে চোয়াল শক্ত করল অর্ণি। তারপর আগের জায়গায় গিয়ে বসল। দীর্ঘ 2 ঘন্টা পর অপারেশন রুম থেকে ডাক্তার বের হলেন। সবাই চুপচাপ সেদিকে তাকিয়ে আছে, যেমন কি তারা নীরবতা পালন করছে। আসলে এমন পরিস্থিতিতে কারো হুঁশজ্ঞান ঠিক থাকে না। ডাক্তার আরাফের শিক্ষক হওয়ায় তিনি নিজ থেকে এসে বললেন, অপারেশন সাকসেসফুল, কিন্তু জ্ঞান ফিরতে সময় লাগবে। আমরা আছি আরাফের সাথে সব সময়, আপনাদের টেনশন করতে হবে না। ডাক্তারের কথা সবার বুকে অজানা এক সাহস আসলো। সবার মুখে হাসি রেখা স্পষ্ট হয়ে আছে। অর্ণি এবার উঠে দাঁড়ালো। সামনেও এখন আরাফের সাথে দেখা বা কথা হবে না তার। এই সুযোগে সে জুইয়ের সাথে দেখা করে আসুক। অবনী আর আরবিকে বলে সে হাসপাতাল থেকে বের হলো। গন্তব্য তার অফিস। সেখানে জুইকে আর রকিকে নিয়ে যাওয়া হয়েছে। রকিকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা ছিল। কি করেছে তা অফিসে গেলে জানা যাবে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে সে গাড়িতে উঠে বসলো। মাথাটা সিটের সাথে এলিয়ে দিয়ে বাইরের পরিবেশ দেখছে সে। আরাফকে এই অবস্থায় রেখে যেতে ইচ্ছে করছে না তার। ভীষণ কষ্ট লাগছে, কিন্তু উপায় নেই। এখন না গেলে সে আর জুইকে পাবে না। তাই এখনই গিয়ে জুইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায় সে। গাড়ি অর্ণের অফিসের সামনে গিয়ে থামলে অর্ণি দ্রুত গাড়ি থেকে নামে। বেশ তড়িঘড়ি করে সে ভেতরে গেল। ভেতরে অর্ণের জন্য অপেক্ষা করছে তার টিমের সদস্যরা, রাজ, হাসান, মাহবুব সহ অনেকেই। রুমানা সেখানে নেই। অর্ণিকে দেখে তারা বসা থেকে উঠে দাঁড়ালো। মাহবুব বলল, ম্যাম, জুই রুমানার রুমে আছে। মাহবুবের কথায় অর্ণি শান্ত কণ্ঠে আচ্ছা বলে রুমানার রুমের দিকে গেল। রুমে রুমানা বসা ছিল। তার অপর দিকে একটা চেয়ারে জুই বসে আছে। তার হাতে হ্যান্ডকাপ লাগানো। পেছনে 2জন লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে। অর্ণিকে দেখে রুমানা উঠে দাঁড়িয়ে তাকে চেয়ারে বসতে দিল। অর্ণি ধীর পায়ে গিয়ে রুমানার চেয়ারে বসতে জুই মাথা তুলে তাকালো। দুজনেই সামনাসামনি বসে আছে। অর্ণি জুইকে উপর থেকে নিচ পর্যন্ত বেশ কয়েকবার পর্যবেক্ষণ করলো। মনে মনে ভাবছে, এই মেয়ের মাঝে এমন কি আছে যার জন্য পারভেজ, আরাফ, রকি সবাই পাগল হয়ে যাচ্ছে। জানতে তো হয় জুইয়ের কাছ থেকে। জুইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, রকির সাথে কতদিনের পরিচয় তোমার? জুইয়ের দায়সারা জবাব, তোমাকে বলবো কেন? কথাটা শুনে অর্ণি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। তারপর কষিয়ে একটা চর বসিয়ে দিল জুইয়ের গালে। আচমকা এত জোরে চর খেয়ে জুই ভ্যাবাচাকা খেয়ে গেল। মুখটা কাচুমাচু করে অর্ণির দিকে তাকালো। অর্ণি আবারও মুচকি হাসি দিয়ে বলল, এবার বলবি নাকি আরেকটা দিব? জুই এবার দ্রুত বলে বসলো, না না, আর দিতে হবে না, বলছি সব, বল তাড়াতাড়ি। রকির সাথে আমার 5 বছরের পরিচয়। শুধু পরিচয় নাকি অন্য কিছু আছে? সব খুলে বল। আমি একটা প্রশ্ন করলে একটা উত্তর দিবি এমন তো নয়। তোমাকে এত কথা বলতে আমি বাধ্য নই। অর্ণি এবার বুঝলো এই মেয়েকে একটা চর দিলে হবে না, কয়েকটা একসাথে দিতে হবে। এবার কয়েকটা চর দিল একসাথে। চর খেয়ে জুই চেয়ার থেকে পড়ে যেতে রুমানা ধরল তাকে। সেও একটা দিল। অর্ণির বেশ মজা লাগছে। ইচ্ছে করছে জুইয়ের মুখটাকে তবলা বানিয়ে ইচ্ছা মতো বাজাতে। কতদিনের স্বপ্ন তার আজ এক দফা পূরণ হলো ভাগ্যক্রমে। বেচারে জুই বুঝতে পারলো আজকে আর ভাব দেখিয়ে লাভ নেই। ভাব দেখাতে গেলে উল্টো নাকানি চুবানি খেতে হবে তাকে। তাই গড়গড় করে বলা শুরু করলো, আরাফ দেশ থেকে চলে যাওয়ার পর আমি আরাফের সাথে ব্রেকআপ করি। তখন আরাফ তার ফ্যামিলিকে আমার কথা জানায় যাতে তারা আমার সাথে দেখা করে এবং কথা বলে সব ঠিক করে রাখে। সেই সাথে আমার পরিচয় দেয় সে। কিন্তু আরাফের বাবা মা তার কথায় রাজি হয়নি। তখন রকি আমার সাথে দেখা করে আর আরাফের কাজিন পরিচয় দেয়। আমি তখন তাকে সব খুলে বলি। আমি আরাফের সাথে প্রেম করেছি শুধু আমার এক্স হাজব্যান্ডের কথায়। সেটা জানতে পেরে রকি খুব খুশি হয়। সে আমাকে ট্রিট দিবে বলে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। তখন থেকে তার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়। এখনও কি বন্ধুত্বের সম্পর্ক নাকি অন্য কিছু? না, আমরা বিয়ে করেছি 3 বছর হলো। তোর সাথে পারভেজের ডিভোর্স হলো 3 বছর। তাহলে রকির সাথে বিয়ের বয়সও 3 বছর হলো কি করে? পারভেজের সাথে থাকা অবস্থায় রকির সাথে আমার রিলেশন শুরু হয়। পরে পারভেজকে ডিভোর্স দিয়ে রকিকে বিয়ে করি।
কিন্তু আরাফের এক্স গার্লফ্রেন্ড ছিলাম বলে রকির পরিবারকে জানায়নি কিছু। তবে আমার পরিবার সব জানে। রকিকে বিয়ে করার পরেও আমাদের লাইফে আসলি কেন আবার? আর কোনো উপায় ছিল না। আরাফ আমাকে সিরিয়াসলি ভালোবাসতো। আমাদের ধারণা ছিল আরাফ দেশে ফিরে এসে আরও ডিপ্রেসড হয়ে যাবে। তখন সে আবারও দেশ ছেড়ে চলে যাবে। তখন সব সম্পত্তি রকির হবে, তাহলে আমারও হবে। কিন্তু আরাফ তোমাকে বিয়ে করে নিল। তখন আমরা বুঝতে পারলাম তুমি থাকতে আরাফের সম্পত্তি কবজা নেওয়া বেশ জটিল কাজ হবে। আস্তে আস্তে প্ল্যান করি আরাফের লাইফে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আরাফের সাথে দেখা করে বুঝলাম সে আগের মতো নেই। এখন আমার জায়গাটা অনেকটা তোমার দখলে চলে গেছে। ও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তখন আমাদের খেলাটা ডিফিকাল্ট হয়ে গেল। তখন অন্য প্ল্যান শুরু করি। কী প্ল্যান? বুঝতে পারলাম এখন আরাফের দুর্বলতা তুমি। আর তুমি আরাফকে ভালোবাসলেও বিশ্বাস করতে না। তুমি জানতে আরাফ তোমাকে ভালোবাসে না আর আমার প্রেমে বিভোর। তাই তুমি মনে করতে আরাফ তোমাকে মিথ্যা বলছে। তার চেয়ে বড় সুবিধা ছিল তুমি রকিকে বিশ্বাস করতে। তাই রকি আরাফকে ব্ল্যাকমেল শুরু করে। বলে আরাফ যদি সব সম্পত্তি রকির নামে লিখে না দেয় তাহলে রকি তোমাকে খুন করবে। আরাফ ঘাবড়ে যায় রকির হুমকিতে। তাই সে সিদ্ধান্ত নেয় সম্পত্তি রকির নামে লিখে দেবে। উকিলের সাথে কথা বলে সব ঠিক করছিলাম, কিন্তু আজ তুমি সব শেষ করে দিলে। আমাদের ডিভোর্স করাতে চাইলে কেন? তুমি আরাফের স্ত্রী হিসেবে থাকলে যে কোনো সময় তুমি সব বের করে নিতে পারো, আর আমরা ফেঁসে যেতাম। তাই তোমাকে আগে আগে সরিয়ে দিতে চেয়েছিলাম। তখন কেউ জানতো না এসব বিষয়, কিন্তু তুমি তো সব ভেস্তে দিলে। বুঝলাম সব। এবার বলো এত কিছু করে কি লাভ পেলে? এখন তো ঠাঁই হবে জেলখানায়। এখনই তোমাকে জেলখানায় শিফট করা হবে। কথাটা শুনে জুই কান্না করে দিল। হঠাৎ কান্না থামিয়ে বলল, তুমি তো আমার ছোট বোনের মতো। আমার জানা মতে তুমি খুব ভালো একটা মেয়ে। প্লিজ আমাদের ছেড়ে দাও। আমি রকিকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব, আর কখনো তোমাদের লাইফে ফেরত আসবো না। আই প্রমিস। এবারের মতো ক্ষমা করে দাও। জুয়ের কথায় অর্ণি হাসল। তারপর বলল, তোমার মতো স্বার্থপর মেয়েকে বিশ্বাস করব? কত জনকে ঠকিয়েছে তুমি জানো? আরাফ, পারভেজ, জানি না আরও কেউ আছে কি না, কিন্তু আমি রকিকে খুব ভালোবাসি। অর্ণি তার ছেলের হাসি দিয়ে বলল, রকি তোমাকে ভালোবাসে? নিজের চেয়েও বেশি। জুয়ের এমন জবাব দেখে অর্ণি হো হো করে হেসে দিল। কত কনফিডেন্স নিয়ে সে কথাটা বলল। এটাই তো পৃথিবীর নিয়ম। যার উপর বেশি কনফিডেন্স থাকে সে মাঝখান থেকে সব শেষ করে দেয়। অর্ণি অবাক হচ্ছে জুয়ের মতো মানুষের জীবন নিয়ে খেলছে এমন একটা মেয়েও আজ রকির হাতে ঠকে গেল। রকি এক কথা পাকা খেলোয়াড়। হাসি থামিয়ে বলল, তুমি জানো রকির সাথে এক মেয়ের 8 বছরের রিলেশন আছে। তার সাথে পারিবারিকভাবে এনগেজমেন্ট হয়েছে আমাদের বিয়ের আগে। আমাদের ঝামেলাটা মিটমাট হলে সামনে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। অর্ণির মুখে এমন কথা শুনে জুই দম না ফেলে বলল, সব মিথ্যা কথা বলছো তুমি। এখন তোমাকে মিথ্যা বলে আমার লাভ কি? এটাই সত্যি, প্রতারক কখনো জিতে না। যেমনটা তুমি জিততে পারলে না। রকি তোমাকে শুধু আরাফের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ব্যবহার করেছে। আজ বাংলোতে গিয়েছিলাম তোমাকে কথাটা বলার জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল দেখো। তবে আই প্রমিস, আমি তোমাকে বা রকিকে কাউকে ছাড়ব না। তুমি আরাফকে সামান্য সম্পত্তির জন্য কষ্ট দিয়েছ, আর রকি আজ গুলি করেছে তার বুকে। তোমাদের কি করে ছেড়ে দিই বলো? আমি তো আর তোমার মতো আরাফকে ভালোবাসিনি। নিজের চেয়েও বেশি ভালোবাসি আমি আরাফকে। তাকে যারা কষ্ট দেয় তাদের ছেড়ে দেওয়ার মতো মহৎ আমি কখনো হতে পারবো না। আসি। বাকি জীবনটা জেলখানায় বসে পাপের প্রায়শ্চিত্ত করো, তাই তোমার সাথে মানায়। অর্ণি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। জুই কান্না করছে, তাতে তার কি? রুমানাকে বলল, মাহবুবকে বলো ওকে জেলখানায় শিফট করে দিতে, আর তুমি আমার সাথে আসো। ওকে ম্যাম। অর্ণি রুমানার রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে দাঁড়ালো রুমানার জন্য। মাহবুব আসলো, আর তার সাথে 2 জন মহিলা কনস্টেবল আছে। তারা জুয়ের হ্যান্ডকাপ চেয়ার থেকে খুলে রেডি করছে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য। দুজনেই ধরে বের করলো জুইকে। জুইকে নিয়ে যেতে দেখে অর্ণি আবার হাসলো। শান্ত কণ্ঠে বলল, একটা কথা বলা হয়নি তোমাকে। আরাফকে আমি ছোট থেকে চিনতাম। সে কখনো কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত। তুমি খুব ভাগ্যবতী ছিলে বলে ভাগ্য করে আরাফকে পেয়েছিলে। সে তোমাকে অনেক বেশি ভালোবাসত। তাকে এভাবে না ঠকালেও পারতে। তাকে যদি ভালোবেসে আগলে রাখতে তখন হয়তো আমি আরাফকে পেতাম না। কিন্তু তুমি আর আরাফ দুজনেই সুখী হতে। নিজের জীবনটা শেষ করলে, কিন্তু আমি আরাফকে আমার সব কিছু দিয়ে আগলে রাখব। জুই তাকিয়ে আছে অর্ণির দিকে, কিছু বলল না।
তখনই রুমানা আসলো। রুমানাকে দেখে অর্ণিও হাঁটা দিল। তাদের আবার অ্যাফে ভিলাতে যেতে হবে, কারণ অর্ণি তার ব্যাগটা সেখানে রেখে এসেছিল। ব্যাগটা নিতে যেতে হবে। ব্যাগের মধ্যে তার কিছু ইম্পর্টেন্ট কার্ড আর ফোনটা আছে। আরাফের খবরটাও নিতে পারেনি সে, ফোন না থাকায়। রোমানার ফোন থেকে কল দিয়ে জেনে নেবে ভেবে রোমানার কাছ থেকে ফোনটা চাইল অর্ণি। রোমানার সাথে সাথে ফোনটা দিল। আরাফের বাবার নম্বরে ডায়াল করলো অর্ণি। কয়েকটা রিং হওয়ার পর তিনি রিসিভ করলেন। কে বলছেন? আঙ্কেল, আমি অর্ণি। আরাফের কী অবস্থা? ডাক্তার চেক করছে বারবার, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। বলছে কয়েক ঘন্টার মধ্যে ফিরতে পারে। অর্ণির বেশ চিন্তা লাগছে। এত সময় হয়ে গেল তবু জ্ঞান ফিরছে না কেন? আবার কোনো সমস্যা হলো না তো? দ্রুত হাসপাতালে যেতে হবে অর্ণিকে। রুমানা আর অর্ণি অ্যাফে ভিলাতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর অ্যাফে ভিলাতে পৌঁছালো দুজনে। ব্যাগটা ঠিক কোথায় রেখেছি অর্ণির মনে নেই। এত ঝামেলার মাঝে মনে রাখাটা একটু ডিফিকাল্ট বটে। দুজনে পুরো রুমটা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু ব্যাগটা পেল না। অর্ণির বেশ টেনশন হচ্ছে, তার ব্যাগটা গেল কোথায়? ব্যাগে তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে কিছু। উদাস মন নিয়ে অ্যাফে ভিলা থেকে বের হলো অর্ণি। রুমানা অর্ণির পেছন পেছন আসছে। তারও টেনশন লাগছে। এক বিপদের উপর আরেক বিপদ। অ্যাফে ভিলাতে গন্ডগোল হওয়ার পর থেকে পুলিশের একটা টিম পাহারা দিচ্ছে। তাহলে কেউ ভেতরে আসবে কি করে? তার ব্যাগটা তো তাহলে এখানেই থাকার কথা। অর্ণি গেটে গিয়ে পুলিশের ইন্সপেক্টর রাশিদুল ইসলামের সাথে কথা বলল। আপনারা ডিউটিতে থাকা অবস্থায় কেউ কি ভেতরে গিয়েছিল? না ম্যাম, কেউ যায়নি। এখন আপনারা গেলেন। আমার ব্যাগটা তখন রেখে গিয়েছিলাম ভুলে। এখন নিতে এসে দেখলাম ব্যাগটা নেই। একটু খোঁজ নিয়ে দেখুন তো। আমার ফোনটাও ব্যাগে আছে। ফোন ট্র্যাক করলে দ্রুত পেয়ে যাবেন। ওকে ম্যাম, আমরা চেষ্টা করছি। আচ্ছা, পেলে আমাকে জানাবেন। আমি এখন আসি। রোমানা সহ আবার দুজনে বেরিয়ে গেল অ্যাফে ভিলা থেকে। গাড়িতে উঠে বসতে রাশিদুল ইসলাম ডাক দিলেন ম্যাম বলে। অর্ণি আবারও নেমে আসলো। জি বলুন, কি হয়েছে? ম্যাম, আপনার ব্যাগ থানায় আছে। একজন কনস্টেবল থানায় গিয়ে জমা দিয়েছে ব্যাগটা। এখন আমি ফোন দিয়ে জানতে চাওয়ায় তারা বললেন ওকে থ্যাঙ্কস। যাক, একটা সমস্যার সমাধান হলো অবশেষে। অর্ণির মনে একটু সাহস এসেছে খবরটা শুনে। রোমান এবার বলল, ম্যাম, তাহলে একেবারে থানায় গিয়ে ব্যাগটা নিয়ে আসুন। তখন একেবারে নিশ্চিত হয়ে যেতে পারবেন, আর কোনো টেনশন থাকবে না। আমিও তাই ভাবছি। চলো তাহলে এখন থানায় যাওয়া যাক। ওকে ম্যাম, চলুন। দুজনে আবারও গাড়িতে উঠে বসলো। ড্রাইভারকে বলল থানায় নিয়ে যেতে। গাড়ি চলছে দুর্বার গতিতে। হঠাৎ রুমানার ফোনটা বেজে উঠল। সে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর অর্ণিকে বলল, ম্যাম, এই নম্বরটা আমি চিনতে পারছি না। আমার যদি ভুল না হয় আপনি এই নম্বরে ফোন দিয়ে কথা বলেছিলেন তখন। দেখুন তো। অর্ণি একবার ফোনের স্ক্রিনের নম্বরটা দেখল। এই নম্বরে সে ফোন করেছিল। আরাফের বাবার পার্সোনাল নম্বর। দ্রুত রোমানার হাত থেকে ফোনটা নিয়ে অর্ণি রিসিভ করলো। অপর পাশ থেকে অবনী কথা বলছে। অর্ণি কি আছে আপনার সাথে? এদিক থেকে অর্ণি বলল, আপু, আমি বলছি, বলো কি হয়েছে? অর্ণি, তুমি কোথায় আছো? একটু তাড়াতাড়ি হাসপাতালে আসো। কেন? কি হয়েছে হাসপাতালে? আরাফের জ্ঞান ফিরেছে। ও তখন থেকেই ছটফট করছে, তোমাকে দেখতে চাইছে। ওর ধারণা তোমার কোনো সমস্যা হয়েছে, আর আমরা সেটা ওকে জানাতে চাচ্ছি না, তাই এমন করছে। তুমি একটু আসো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। অবনী ফোনটা কেটে দিল। অর্ণি ড্রাইভারকে বলল গাড়ি ঘুরিয়ে হাসপাতালে নিয়ে যেতে। সে এখন হাসপাতালে যাবে। রাস্তায় জ্যাম না থাকে খুব একটা দেরি হয়নি পৌঁছাতে। গাড়ি এসে পৌঁছালে অর্ণি দ্রুত পায়ে আরাফের কেবিনে গেল। তাকে কেবিনে শিফট করা হয়েছে। বাইরে বাড়ির সবাই বসে আছে। সবাই আরাফের পাশে বসে হই হুল্লোড় করলে আরাফের ডিস্টার্ব হবে। তাই ভেতরে শুধু আরাফের বড় আম্মু আছেন, আর বাকিরা বাইরে অপেক্ষা করছে। অর্ণি কেবিনে ঢুকতেই আরাফ তার দিকে তাকালো। তাকে দেখে বড় আম্মু বেরিয়ে গেল কেবিন থেকে। ডাক্তার বলেছেন যে কোনো একজন সাথে থাকতে। একাধিক মানুষ থাকলে স্পেস কম হবে। অর্ণি আরাফের পাশে গিয়ে বসলো। আরাফ কথা বলার চেষ্টা করছে, কিন্তু এখন স্পষ্ট গলায় কথা বলতে পারছে না সে। অস্পষ্ট কণ্ঠে বলল, কোথায় ছিলি? একটু কাজে গিয়েছিলাম। কি দরকার ছিল রকি আর জুইয়ের পেছনে পড়ার? যদি কোনো সমস্যা হয়ে যেত তখন কি হতো? অর্ণি আরাফের দিকে তাকালো। তার কথা বলতে কষ্ট হচ্ছে, তবু এতগুলো কথা বলছে আজ, অথচ অন্যদিন এক কথা জবাব দিত সে। শান্ত কণ্ঠে বলল, এখন এত কথা বলতে হবে না আপনার। আগে সুস্থ হন, তারপর কথা বলবেন। আরাফ রাগী দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর বলল, কথা বলবো কি বলবো না এটা আমার ইচ্ছা। অর্ণি আরাফের কথা চমকে গেল। তার কথা বলতে কষ্ট হচ্ছে বলেই তো অর্ণি বারণ করলো কথা না বলার জন্য। এখন উল্টো তাকে কথা শোনাচ্ছে। আরাফের দিকে একবার তাকিয়ে বলল, বলেন, ইচ্ছা মতো কথা বলেন। আমার বাপের কি?
নিজেরই তো কথা বলতে কষ্ট হচ্ছে। আমার কি হচ্ছে? তোকে আমার জন্য এত ভাবতে হবে না। আমার কষ্টের কথা ভাবলে এত কিছু করতি না। আমি আবার কি করলাম? কি করেছিস জানিস না? জুই আর রকির পেছনে কেন পড়তে গেলি? একটুর জন্যই তো বেঁচে গেলি। ওর আমাকে কি করতে পারতো? আপনার জন্য সব হয়েছে। আমার মেজাজ গরম করবেন না একদম। এমনি তো আধমারা হয়ে আছেন, এর উপরে কয়েক ঘা বসিয়ে দিব। অর্ণের কথায় আরাফ হেসে উঠল। বলে কি এই মেয়ে? মাথা কি ঠিক আছে? সে একবার রাগী দৃষ্টিতে তাকালে যে মেয়ে চোখ তুলে তাকায় না, তার মুখে এমন কথা শুনলে তো এমনিতেই হাসি পাবে। হাসি থামিয়ে বলল, একবার সুস্থ হই, তারপর দেখব তুই কি কি করতে পারিস। বাই দ্য ওয়ে, জুই এখন কোথায়? আরাফ হাসপাতালের বেডে শুয়ে জুইয়ের খবর নেওয়ায় অর্ণির রাগ হলো বেশ। এত কিছুর পরেও কি সে তার এক্সকে বলতে পারছে না? অর্ণির রাগে ফোঁস করতে করতে বলল, আমার কাছ থেকে কেন জুইয়ের খবর নিচ্ছেন? এত শাস্তির পরেও এই মেয়েকে ভুলতে পারছেন না বুঝি? ভালো, আপনার সাথে ওকে মানায়। আমার মতো ভদ্রমেয়ে কখনো মানাবে না। আমি চলে যাব একদম। তারপর আপনার জুইকে আপনার কাছে এনে দিব। আরাফ আবারও হাসল। আজকে অর্ণির বোকা বোকা কথাগুলো বেশ ভালো লাগছে তার। কোনো কথা না বুঝে না শুনে যে এই মেয়ে এত বকবক করতে পারে। সে বলে কি আর অর্ণি জবাব দেয় কি? আরাফ চুপ করে থাকলো। তাতেও অর্ণির সমস্যা। ভ্রু কুচকে বলল, জুইকে এনে দিব? এই কথা শোনার সাথে সাথে আমার সাথে আবারও ভাব দেখানো শুরু করে দিলেন। আপনি তো মহা স্বার্থপর পুরুষ। আরাফ এবার বলল, আমাকে কথা না বলতে বারণ করে এখন বলে আমি ভাব দেখাচ্ছি। আচ্ছা, আমি কথা বললেও দোষ, না বললেও দোষ হলে আমি কি করব? কি কোথায় অসুস্থ মানুষকে সেবা করবি তা না, আমাকে পুলিশের মতো জেরা করছে সে। আমিও তোর মতো হৃদয়হীন মহিলা দেখি নাই জীবনে। ওকে ফাইন, আপনি এখন চুপ থাকুন, আমিও কোনো কথা বলছি না। আরাফ এবার দম নিল। ডাক্তার বলেছে কথা না বলে চুপচাপ থাকতে। তার মধ্যে সে প্রতিযোগিতা দিয়ে কথা বলছে। সিনিয়র ডাক্তার তার স্যার হয়। এত কথা বলছে দেখলেই আস্ত রাখবে না। তার মধ্যে নিজেরও কথা বলতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আওয়াজ খুলতে কোথাও যেন টান পড়ছে। ভেবেছিল ইম্পর্টেন্ট কয়েকটা কথা জিজ্ঞেস করবে, কিন্তু অর্ণি পুরো বিষয়টাকে এমনভাবে টেনে টেনে লম্বা করছে যে আপাতত তার চুপ থাকাটাই শ্রেয়। সে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমানোর চেষ্টা করছে সে। মেডিকেল লাইফে না ঘুমাতে ঘুমাতে এখন প্রয়োজন হলেও ঘুমাতে পারে না। অর্ণিও তার পাশে চুপচাপ বসে আছে। আরাফের ঘুম এসেছিল প্রায় কিছুক্ষণ পর, কতক্ষণ তা জানা নেই দুজনের। আরাফের ঘুম ভাঙতেই সে মাথা উঠিয়ে দেখার চেষ্টা করলো। দেখল অর্ণি তার সিটের পাশের চেয়ারে বসে তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। বেচারি কখন বিছানায় শুয়ে একটু আরাম করে ঘুমিয়েছে জানা নেই। ক্লান্ত ছিল তাই মাথা রাখতেই ঘুমিয়ে পড়েছে। আরাফ অর্ণির ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মনে মনে হাসল। মানুষকে জাগ্রত অবস্থার চেয়ে ঘুমন্ত অবস্থায় ভালোভাবে দেখা যায়। তার মধ্যে চোখ বন্ধ থাকলে মানুষের মুখে একটা এক্সট্রা সৌন্দর্যের ছাপ ফুটে ওঠে। তাই ঘুমন্ত অবস্থায় প্রত্যেক মানুষকে একটু অন্যরকম লাগে। আরাফ মনোযোগ দিয়ে দেখছে অর্ণিকে। কতটা নিষ্পাপ লাগছে তাকে। এমনিও সে বেশ ভালো একজন মেয়ে, সেটা আরাফের অজানা নয়। কিন্তু আজ অর্ণিকে অন্যরকম লাগছে। আরাফ বারবার অর্ণিকে দেখছে কিন্তু ঘুম থেকে ডাকছে না। ভালোই লাগছে তার। কখনো তাদের এত কাছে আসা হয়নি। আজ প্রথম এভাবে আরাফ অর্ণিকে দেখছে, তাও এত কাছ থেকে। হঠাৎ বাইরে থেকে তাদের কেবিনে কেউ প্রবেশ করলো। আরাফ মাথাটা একটু তুলে সেদিকে উঁকিয়ে দিল। তার এক বান্ধবী এসেছে। সে এখানকার ডাক্তার, ডাক্তার রিশা। হয়তো তাকে চেক আপ করতে এসেছে। এসে চমকে গেল। সাথে থাকা নার্সকে বলল, কোথায় ছিলে তোমরা? এভাবে পেশেন্টের গায়ের উপর কেউ মাথা রেখে ঘুমিয়ে পড়ে? ডেকে দাওনি কেন ওকে? সরি ম্যাম, খেয়াল করিনি। এক্ষুনি ডেকে দাও। নার্স সাথে সাথে অর্ণিকে ঘুম থেকে ডাকতে আসলো, কিন্তু আরাফ থামিয়ে দিল। এই যে থামো, ওকে ঘুম থেকে ডাকবে না। আমার কোনো সমস্যা হচ্ছে না। আরাফের গলার আওয়াজ শুনে রিশা আরাফের দিকে তাকালো। হেসে বলল, আরাফ ঠিক আছিস? অনেকটাই। মেয়েটাকে ডেকে দিই। তোর কষ্ট হবে তো? না, এতে কষ্টের কি? তোর চেক আপ করা দরকার, তুই চেক আপ করে চলে যা। ঋষি আবার কিছু না বলে আরাফকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল। অর্ণি এখনও ঘুমে বিভোর। এত কথা হলো তাদের মাঝে, কিন্তু অর্ণির কানে পৌঁছালো না কিছু। তাকে দেখে আরাফ বুঝতে পারছে কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। তাই শুধু শুধু ডেকে দেওয়ার কি দরকার? তার তো অর্ণিকে পাশে পেয়ে ভালোই লাগছে। বেশ কিছুক্ষণ পর অর্ণির ঘুম ভাঙল। নিজের মাথাটা আরাফের কাঁধের উপর আবিষ্কার করে সে দ্রুত মাথা তুলে নিল। একপাশ করে ঘুমানোর কারণে ঘাড়ের রগটা একদম ব্যথা হয়ে গেছে। অর্ণি মাথা তোলার সাথে সাথে আরাফ চোখ খুলে তার দিকে তাকালো। তার মানে আরাফ জেগে আছে? তাহলে তাকে ডেকে দিল না কেন ভেবে উত্তর পায় না অর্ণি।
আরাফ এখনও তাকিয়ে আছে তার দিকে। অর্নি তা দেখে বলল, কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে? না। তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? শরীর ভালো লাগছে বলেই তো তাকিয়ে আছি। খারাপ লাগলে কি আর তোর দিকে তাকানোর কথা মনে থাকতো? তাও ঠিক। আরাফের কথায় মুখটা ভার হয়ে গেল। কি সুন্দর করে বলল, খারাপ লাগলে তার কথা মনে থাকতো না। ভালোবাসা থাকলে সবসময় তো প্রিয় মানুষটার কথা মনে পড়ে। অনেক শান্ত কণ্ঠে বলল, জুয়ের কথা হলে কি মনে পড়তো না? আরাফ এবার অন্যের দিকে তাকালো, ভ্রু কুচকে বলল, এখানে জুই আসলো কোথা থেকে? আমি এনেছি বলে এসেছে। আরাফ আর কিছু বলল না। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না, তাই সে কম কথা বলে বাঁচতে চায়। আরাফের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অন্য চুপচাপ বসে আছে। একটু পর আরাফ বলল, তখন থেকে কিছু খেয়েছিস বলে তো মনে হয় না। আমি এখানে ঠিক আছি। অথবা বাইরে থেকে কাউকে পাঠিয়ে দে, তারপর তুই বাইরে গিয়ে খেয়ে আয়। অর্ণের খিদা লেগেছিল কিন্তু আগে, এখন কেমন জানি খিদা কোথায় চলে গেছে। তাই আর কিছু খেতে ইচ্ছে করছে না। তাই সে জবাব দিল, খেতে ইচ্ছে করছে না। এক্ষুনি বাইরে গিয়ে খেয়ে আসবি। আমাকে দেখাশোনা করছে নাকি সে? উল্টো তার সব খবর আমাকে রাখতে হচ্ছে। আপনাকে কে বলেছে আমার খবর নিতে? আমার বউর খবর নিতে আমাকে মানুষের কেন বলতে হবে? আরাফের মুখে বউ শব্দটা শুনে অর্ণির বুকটা কেঁপে উঠল। পুরো শরীর জুড়ে এক শিহরণ বয়ে যাচ্ছে। সেই সাথে একটু লজ্জা লাগছে। প্রকৃত ভালোবাসা তো একেই বলে। প্রেমিক পুরুষের একটা কথা প্রেমিকার মনটা উত্তাল করতে পারে। প্রেমিকার মাঝে অজানা একটা শিহরণ ছড়িয়ে দিতে পারলে তো প্রশান্তি। অর্ণি কিছু না বলে সোজা উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরাফ সেদিকে তাকে একটু মুচকি হাসি দিল। অর্ণি আরাফের কেবিন থেকে বাইরে এসে দেখলো সবাই চেয়ারে বসে আছে। অর্ণিকে দেখে তার মা বলল, তখন থেকে এক গ্লাস পানিও তো মুখে দিলি না, কিছু খেয়ে নে এবার। আরাফকে তো তার বন্ধুরা দেখাশোনা করছে। অর্ণি মায়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ল। খাবার বাড়ি থেকে আনা হয়েছে, কিন্তু তার এক সমস্যা, সে হাসপাতালে বসে খাবার খেতে পারে না। কেমন জানি বমি পায় তার। কিন্তু আজ তো না খেয়ে উপায় নেই, শরীরটা ভালো লাগছে না আর। আপাতত বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবে এমন অবস্থায় নাই সে। শরীর মন ভালো থাকলে এসব ইচ্ছা করে। এখন তো শরীর সায় দিলেও মন সায় দিচ্ছে না। মাকে বলল, আম্মু হাসপাতালে খেতে ইচ্ছে করে না, ভাবছি খাবো না। এটা কোনো কথা? হাসপাতালের নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে কিছু খেয়ে আয়। অর্ণির মায়ের কথার সাথে তাল মিলিয়ে আরাফের বাবাও বলল, নিচে রেস্টুরেন্টটায় যেতে। তাদের কথা শুনে সে ভাবল, নিচে যখন রেস্টুরেন্ট আছে তাহলে যেতে কোনো অসুবিধা নেই। এমনিও শরীরটা দুর্বল হয়ে যাওয়ায় কিছু খেতে হবে। কিন্তু তার কাছে ব্যাগ না থাকায় মায়ের থেকে টাকা নিতে হবে। মাকে ফিসফিসিয়ে বলল, কিছু টাকা দাও, আমার ব্যাগটা এখনও পাইনি, তাই টাকা নেই। অবনীর কাছে আছে তোর ব্যাগ। এই বলে তিনি তার ব্যাগ থেকে কিছু টাকা দিলেন অর্ণিকে। অর্ণি ভ্রু কুচকে বলল, আমার ব্যাগ অবনী কী করে পেল? রুমানা থানায় গিয়ে ব্যাগটা এনেছিল, আবার এখানে এসে আমাকে দেয়। আমি অবনীকে রাখতে দিয়েছি। ও আচ্ছা, রোমানা তাহলে একটা কাজ করেছে। বেশ ভালো মেয়ে সে, দেখলে কত দায়িত্ব নিয়ে কাজ করে। অর্ণির কথা তার মা হাসল। আসলে মেয়েটা বেশ ভালো। অর্ণি তার পার্সোনাল সব কাজ রোমানাকে দিয়ে করায়, তাই তার মা রোমানাকে ভালো করে চেনে। অর্ণি অবনী থেকে ব্যাগটা নিল আর তার মায়ের টাকাগুলো তাকে আবার দিয়ে দিল। নিজে যখন রোজগার করে তাহলে মায়ের কাছ থেকে কেন টাকা নেবে? এখন তো মাকে উল্টো তার টাকা দেওয়ার কথা, কিন্তু তার মা নেয়নি। রাগী গলায় বললেন, বেয়াদবি করিস না, টাকা দিয়েছি সোজা নিয়ে নিবি, এটাই তো জানি। মুখে কথাটা বললেও মেয়ের কাণ্ডে তিনি মনে মনে হাসলেন। অর্ণি হাসপাতালের নিচে এসে রেস্টুরেন্টে ঢুকতে যাবে তখনই দেখলো পারভেজকে। পারভেজও তাকে দেখে এগিয়ে আসলো। হেসে বলল, হাই ম্যাম, কী কাজে আসলেন? পারভেজের কথায় অর্ণি অবাক হলো। 2 দিন ধরে হাসপাতালে সবাই আরফকে নিয়ে বেশ ব্যস্ত আছে, তাহলে পারভেজের তো সব জানার কথা। সে কেন এমন প্রশ্ন করছে? সে কি আরাফের এমন অবস্থায় মজা নিতে চাইছে? অর্ণি কপাল কুঁচকে তার দিকে তাকালো, তারপর প্রশ্ন করলো, আপনি নিশ্চয়ই জানেন? অর্ণির প্রশ্নে পারভেজ কিছুটা থতমত খেয়ে গেল। নিজেকে ঠিক করে বলল, আসলে আমি জানি, তবু আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম। হুট করে তো কথা বলা যায় না, ফর্মালিটি মেনটেন করছিলাম, আমাকে ভুল বুঝবেন না। অর্ণি কিছু বলল না, সোজা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসলো। পারভেজও তার পেছন পেছন গিয়ে বসলো। অর্ণি পারভেজকে দেখে ভ্রুকুচকে তাকালো তার দিকে। আসলে আমিও নাস্তা করতে আসছিলাম, আপনাকে পাওয়ায় ভালো হলো। একসাথে গল্প করতে করতে সময়টা ভালোভাবে কাটাতে পারবো। আপনাকে কে বলল আমি আপনার সাথে গল্প করতে চাই? আমি একা একা এসেছি আর একা একা খেয়ে চলে যাব। আমার এখন সময়টা ভালোভাবে কাটানোর কোনো আগ্রহ নেই। আমি খারাপভাবে কাটাতে চাই। আপনি অন্য জায়গায় গিয়ে বসুন। পারভেজ অর্ণির কথায় একটু হাসলো, তারপর বলল, আপনি কি কোনো কারণে রেগে আছেন আমার উপর?
আমাকে বলতে পারেন তাহলে আপনার উপর কেন আমি রেগে থাকব? আমি আমার কাছের মানুষদের উপর রেগে যাই শুধু। আরাফের উপরও রেগে যান বুঝি? ওর সাথে তো সহজে রেগে যাওয়া যায় না। যতটুকু দেখলাম এসব পার্সোনাল ম্যাটার, আপনাকে বলতে চাই না। পারভেজের বকবকানির মাঝে খাবার অর্ডার দিয়েছে, কিন্তু এখনও খাবার আসেনি, তাই চুপচাপ পারভেজের কথাগুলো শুনছে সে। আজকে কেন জানি পারভেজকে দেখে রাগ লাগছে। মনে হচ্ছে পারভেজ আরাফকে হিংসা করছে। আরাফের অসুস্থতাও তার কাছে মজা মনে হচ্ছে। তাহলে অর্নি কেন তার সাথে ভালোভাবে কথা বলবে? সে কি পেয়েছে তাকে এত আহ্লাদ দেখানোর? পারভেজ দমে যাচ্ছে না কিছুতেই, তাতে অর্নির কি? খাবার আসতেই সে চুপচাপ খাচ্ছে। পারভেজ কথা বলতে বলতে জুঁইয়ের প্রসঙ্গ তুলল। শান্ত কণ্ঠে বলল, ম্যাম, জুঁই এখন কোথায়? জেলে আছে আপাতত। হাইকোর্টের রায় যা হবে সেই অনুযায়ী শাস্তি হবে। আমি আর এসবে নেই, আমার দায়িত্ব শেষ। পারভেজ হাসল, তারপর বলল, আপনার সাথে তখনও কথা বলতে চেয়েছিলাম। জানি আপনি টেনশনে আছেন আরাফকে নিয়ে, তাই আর বলিনি। বলুন। আপনি অনেক মহৎ একটা কাজ করেছেন, হয়তো নিজের জন্য, তবু তো অপরাধীকে শাস্তি দিতে পারলেন। আমি তো কিছুই করতে পারিনি তখন। আমার চোখের সামনে অন্য ছেলের সাথে পরকীয়া করেছে, চুপচাপ তার কাণ্ড দেখতে হয়েছে, কিছুই বলতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার কাজ করেছি, এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলুন। আরাফের সাথে আমার মেডিকেল লাইফের শুরু থেকে খারাপ সম্পর্ক ছিল। সেও আমাকে পছন্দ করতো না, আমিও তাকে পছন্দ করতাম না। তার মধ্যে আমি তার লাইফের একটা জঘন্য অংশের সাথে জুড়ে আছি। বলা চলে তার লাইফটা শেষ করতে আমার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আপনি যদি তার লাইফে না থাকতেন, এতদিনে জুই আর রকি আরাফের অনেক বড় ক্ষতি করে ফেলতো। কিন্তু দেখুন প্রকৃতির কী প্রতিশোধ। আমি আমার শাস্তি পেয়েছি। আজীবন আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, কারণ আমি জুইকে ভুলতে পারবো না। প্রথম ভালোবাসা কি ভোলা যায়? এসব আমি জানি। এখন কি বলতে চান বলুন। আমি আরাফের সাথে কথা বলতে চাই। তার কাছ থেকে ক্ষমা না চাইলে আমি হয়তো আজীবন এভাবে অপরাধী হয়ে থাকব। প্লিজ ম্যাম, একবার আরাফকে দেখা করার সুযোগ করে দিন। আমি চাইলে ওর সাথে দেখা করতে পারি, কিন্তু ও আমার এত কথা শুনবে না। অর্নি হাসল পারভেজের কথায়। ছেলেটাকে আসলে খারাপ মনে হলেও খারাপ নয় এতটা। হয়তো অর্নি বুঝতে পারছে না। শান্ত কণ্ঠে বলল, আরাফ সুস্থ হোক, তারপর কোনো একদিন দেখা যাক। ধন্যবাদ ম্যাম। পারভেজ কথাগুলো বলতে বলতে অর্নির খাওয়া শেষ হয়েছে। সে উঠে দাঁড়ালো। আপনার তো এখনও খাওয়া হয়নি, আমি এখন আসি। এই বলে সে রিসেপশনে গেল পে করতে। কিন্তু তারা বলল, ম্যাম, খাবার অর্ডার করেছে, তখন বিল পে করা হয়েছে। পারভেজ খাবার অর্ডার করেছিল, তার মানে বিলটা সে দিয়ে দিল? অর্নি আবার পারভেজের কাছে গেল, ভ্রু কুঁচকে বলল, বিল আপনি দিয়ে দিলেন কেন? আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি সামান্য বিল দিতে পারবো না? কি উপকার করলাম আমি? অনেক বড় উপকার করেছেন। আচ্ছা, ভাই হিসেবে দিলাম, ডোন্ট মাইন্ড। আপনি পরে কখনো শোধ করে দিবেন। অর্নি আর কিছুই বলল না। রেস্টুরেন্টের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা অর্নির ভালো না লাগে সে আর কথা বাড়ালো না। চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল সে। হাসপাতালে গিয়ে আবারও আরাফের কেবিনে গেল। অবনী আছে আরাফের সাথে। একজন নার্স সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আছে সাথে। অর্নিকে দেখে অবনী বেরিয়ে যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ালো। আরাফ চোখ তুলে অর্নির দিকে তাকালো। সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অবনী বের হতেই অর্নি আরাফের সিটের পাশে থাকা চেয়ারে গিয়ে বসল। আরাফ এখনও তার দিকে তাকিয়ে আছে। অর্নি তার দিকে তাকাতে লক্ষ্য করলো আরাফের দৃষ্টি একটু অন্যরকম। সে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে রাগের ছাপ স্পষ্ট। তবু শান্ত কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলি? আপনি তো বললেন খেয়ে আসতে, তাই খেতে গিয়েছিলাম। আমি খেয়ে আসতে বলেছিলাম, অন্য ছেলের সাথে আড্ডা দিতে যেতে বলেছি? আরাফের কথা অর্নি বেশ অবাক হলো। সে জানলো কি করে? সে তো তখন থেকে শুয়ে আছে। তাহলে কিভাবে কি? অর্নির মাথায় আসছে না। ভ্রুকুচকে আরাফকে জিজ্ঞেস করলো, কি, কোন ছেলের সাথে আড্ডা দিতে গেলাম আবার? বাহ, মেয়ে মানুষ এমন, কাছে আসতেই গিরগিটির মতো রং বদলায়। তুই জানিস না তুই কোন ছেলের সাথে আড্ডা দিয়েছিস? আমি বলবো কেন? অর্নি একটু থামলো, আবারও প্রশ্ন করলো, আপনাকে এসব কে বলেছে? সেটা তোর জানা লাগবে না। অবশ্যই লাগবে। আমার নামে একটা কথা বললো, তাহলে সে কে জানতে তো হবেই। কেন, সে কি তোর নামে মিথ্যা বলেছে নাকি? সত্যি তো বলেছে। সে সত্যি বলেছে, কিন্তু সেই সাথে মিথ্যাও তো বলেছে। আমার পারভেজের সাথে দেখা হয়েছে এটা সত্য, কিন্তু আমার ওর সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা হয়েছে। আমি তো তাকে আলাদা করে আড্ডা দিতে ডাকিনি। আড্ডা কাকে বলে আপনি জানেন? না, জানি না। এখন তোর কাছ থেকে শিখতে হবে আর কি। আমি এভাবে বলছি না।
আপনি অন্যভাবে নিচ্ছেন। শোন, তোর সাথে এত বাড়াবাড়ি করার ইচ্ছে আমার নেই, কিন্তু এতটুকু বলতে চাই, যার তার সাথে মিশে আমার মতো নিজেকে বিপদে ফেলবি না। অর্ণি আরাফের কথায় তার দিকে তাকালো। আরাফ ভুল কিছু তো বলেনি, তাই আর তর্কে গেল না। সে চুপচাপ বসে থাকলো। আরাফও নিজের মতো চুপচাপ শুয়ে আছে। অর্ণি মনে মনে ভাবছে, পারভেজের বলা কথাগুলো। পারভেজ বলেছে সে আরাফের সাথে দেখা করতে চায়। মানুষ নিজের ভুল বুঝতে পারলে তাকে তো একটা সুযোগ দেওয়া যায়, কিন্তু আরাফের ভাবসাব বলছে অন্য কথা। সে কিছুতেই পারভেজের নাম মুখেও নিতে চাইছে না। অর্ণি একবার ভাবলো আরাফকে বলবে পারভেজের কথা, আবার ভয় হচ্ছে আরাফ যদি অন্যরকম রিয়েক্ট করে। আজ আর কিছু বলল না। তাই বেশ কিছুক্ষণ কেটে গেল মাঝে। আরাফ এখনও আগের মতো চুপচাপ শুয়ে আছে, কোনো কথা বলছে না। যদি ঘুমে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু সে জেগে আছে, তবু কথা বলছে না। অর্ণির মনে মনে রাগ হচ্ছে। তার একটা জটিল অভ্যাস আছে, চুপচাপ থাকতে পারে না সে। সামনে এত বড় একজন মানুষ থাকবে আর সে বোবার মতো কথা না বলে বসে থাকবে, তা তো হতে পারে না। আর কতক্ষণ সেভাবে বসে থাকবে? বসা থেকে উঠে দাঁড়ালো। ধীর পায়ে পুরো রুমটা পায়চারি করছে সে। ভালো লাগছে না কিছুই। হঠাৎ আরাফের ডাক শুনে পেছনে ফিরল অর্ণি। এদিকে আয় তো। অর্ণি দ্রুত পায়ে এসে বলল, বলেন। কোনো সমস্যা? আমি হেল্প করব? না, সমস্যা নয়। আম্মু আসেনি কেন হাসপাতালে? আমি তো জানি না। আম্মুর কি শরীর খারাপ? তাই আসছে না হয়তো। বাইরে গিয়ে একবার খবর নিয়ে আয়। খালামণি সুস্থ আছে আমি জানি, তবু বাইরে গিয়ে জেনে আসছি। অর্ণি আরাফের কেবিন থেকে বাইরে গেল। আরাফের বাবার সাথে কথা বলল সে। আঙ্কেল, খালামণি আসেনি কেন? তোমার খালামণি জানে না, তাকে জানানো হয়নি এসব। কেন? এমনি অসুস্থ সে, তার মধ্যে এক্সট্রা প্রেশার হয়ে যাবে। যদি আরাফের খবর পেয়ে আরও অসুস্থ হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই বলিনি আর। এখন তো আরাফ সুস্থ হয়েছে, এখন বলতে পারেন। এখন যেহেতু আউট অফ ডেঞ্জার, এখন বলা যায়। আচ্ছা আঙ্কেল, ভেতরে যাই এখন। আচ্ছা মা, আরাফের খেয়াল রাখিও। অর্ণি হাসিচোখ মাথা নেড়ে ভেতরে গেল। গিয়ে আরাফকে বলল সব। আরাফ শুনে কিছু বলল না। আজ অর্ণির মা বাবা হাসপাতাল থেকে চলে যাবেন। এমনিও তাদের কোনো কাজ নেই। দেখতে এসেছে তা ঠিক, কিন্তু দেখতেও পারছেন না ভালো মতো, কারণ আরাফের সাথে শুধু একজনকে থাকতে দেওয়া হচ্ছে, আর প্রায় সময় অর্ণি থাকছে। তার মধ্যে এখন আরাফ অনেকটা সুস্থ। ন্যাচারালি এত তাড়াতাড়ি সুস্থ হয় না, কিন্তু প্রপার ট্রিটমেন্ট আর এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য অন্যদের তুলনায় সে অনেকটা সুস্থ। তাই তারা শুধু শুধু হাসপাতাল থেকে কি করবেন? অর্ণিকে তার মা ডাকলে সে আরাফের কেবিন থেকে বের হয়। আমরা চলে যাচ্ছি, তুই কি থাকবি নাকি আমাদের সাথে যাবি? অর্ণি একটু থামলো। সে কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে আছে। কী রে, কথা বলছিস না কেন? তোমরা বলো কি করব? আমার মাথা কাজ করছে না। আরাফের বাবা তাদের কথার মাঝখানে বললেন, ও আবার কোথায় যাবে? একটা ভুল বোঝাবুঝি হয়েছে তা ঠিক, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে অর্ণি চলে যাবে কেন? অর্ণির মা কি বলবেন বুঝতে পারছেন না। মেয়ের দিকে একবার তাকিয়ে বলেন, অর্ণি আপাতত আমাদের সাথে চলে যাক। আরাফ প্রপারলি সুস্থ হলে তারা দুজনের সিদ্ধান্ত নেবে, যেহেতু তাদের লাইফ, তাদেরকেই তো ডিসিশন নিতে হবে। অর্ণির মায়ের কথায় আরাফের বাবা অসম্মতি জানালো। বউর ছোট বোন মানে নিজের ছোট বোনের মতো, তিনি তাই একটু কর্তৃত্ব ফলিয়ে বললেন, না, এটা কোনো কথা হতে পারে না। অর্ণি এখানে থাকবে, আরাফের সাথে থাকবে। তুমি আর অর্ণির বাবা যেতে পারো, কিন্তু ওদের বিষয় নিয়ে আর কোনো কথা আসবে না। অর্ণির বাবা চুপচাপ শুনছেন সবার কথা, তিনি কিছু বলছেন না। অর্ণির মাও তার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না, কারণ একটাই, তিনি বলবেন মেয়ে যা বলে তাই হবে। আমি এসবে নেই। এখন মেয়ে সঠিক সিদ্ধান্ত নিল নাকি ভুল সিদ্ধান্ত নিল সেটা তার দেখার বিষয় নয়, তাই অর্ণির মা কিছু জিজ্ঞেস করছে না তার কাছ থেকে। কিন্তু আরাফের বাবা তো আর জিজ্ঞেস না করে পারেন না, তার মেয়ে যখন সম্মতি তো লাগবেই। আরাফের বাবা জিজ্ঞেস করলে তিনি বললেন, অর্ণি এখন আরাফের সাথে থাকুক, পরে দেখা যাবে বাকিটা। সবাই মিলে সিদ্ধান্ত নিল অর্ণি থাকবে হাসপাতালে। তার বাবা মা আরাফের কেবিনে গিয়ে আরাফ থেকে বিদায় নিয়ে আসলো, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আরও 2 দিন কেটে গেল মাঝে। আরাফ এখন অনেকটা সুস্থ, উঠে বসতে পারছে, হাত নাড়তে পারছে, স্পষ্ট কথাও বলতে পারছে, কিন্তু সে প্রয়োজন ছাড়া অর্ণির সাথে কোনো কথা বলছে না। অর্ণির রাগ হচ্ছে কিন্তু কিছুই বলছে না। 2 দিন ধরে ধৈর্য ধরে আরাফকে দেখছে, এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আর কতক্ষণ বসে বসে মানুষের ভাব দেখা যায়? পুরো 48 ঘন্টা সে পর্যবেক্ষণ করছে আরাফকে। মাঝে একটু ঘুমিয়েছিল, এটুকুই। মনে মনে ভাবছে, আমাকে ভাব দেখাস? তোর ভাব যদি বের না করি আমি আমার বাপের মেয়ে নই। চলে গেলে তো ঠিকই পেছনে পেছনে দৌড়াবি। এখন যত সব ঢং দেখাচ্ছে।
অর্ণি এসব ভেবে বসা থেকে উঠে দাঁড়ালো। শান্ত কণ্ঠে আরাফকে ডাকলো। সে চোখ বন্ধ করে আছে। গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? আমি আসছি। কোথায় যাচ্ছিস সেটা আপনাকে বলবো কেন? তাহলে কি পারভেজকে বলবি? আরাফের কথায় অর্ণির মেজাজ চরম পর্যায়ে গেল। রেগে গিয়ে বলল, আমার মাঝে মানুষের মতো অসভ্য স্বভাব নেই যে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড রাখে বা জামাই রেখে বয়ফ্রেন্ড রাখে। এদের মতো থার্ড ক্লাস কাজ করব। যে যেমন সে অন্যকে এমন মনে করে। আমার তাতে কিছুই বলার নেই। আরাফ রুকুজকে অন্যের দিকে তাকালো। তার কেমন জানি মনে হচ্ছে কথাগুলো তাকে বলেছে। সব কথার ভাবার্থ খুঁজলে এমন অর্থ দাঁড়ায়। এসব কথা আমাকে বলছিস? নির্দিষ্ট করে কাউকে বলিনি। যারা এমন তাদের বলেছি। আপনার বৈশিষ্ট্যের সাথে যদি মিলে তাহলে ভেবে নেবেন আপনাকে বলেছি। দেখ, তুই কিন্তু বেয়াদবি করছিস। আমি বেয়াদব? বেয়াদব বললেই তো কথা বলছেন না। আপনি কথা বলুন বা না বলুন, আমার তাতে কি? আমার দায়িত্ব ছিল আপনি সুস্থ হওয়া পর্যন্ত আপনার সাথে থাকা, তাই ছিলাম। এখন আপনি সুস্থ, তাই আমি যেতে পারি। কোথায় যাবি সেটাই তো জানতে চাইলাম। তাতেই এত কথা বললি, কিন্তু কাজের কথা এখনও বলতে পারলি না। বলতে চাই না বলে বলিনি। আপনি থাকুন, আমি গেলাম। বললেই হলো আমি গেলাম? আব্বু আছে বাইরে। কিভাবে যাবেন ম্যাডাম? আঙ্কেলকে সব বলবো, তারপর যাব। যাতে আপনাকে ইচ্ছে মতো কয়েকটা কষিয়ে চড় দেয়। অর্ণির এমন ভঙ্গিতে কথা বলা দেখে আরাপ মনে মনে হাসল, কিন্তু উপরে প্রকাশ করল না। অর্ণি চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতেই আরাপ তার হাত ধরে ফেলল। এক টানে তাকে অনেকটা আরাফের কাছে নিয়ে আসলো। শান্ত কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, নয়তো তোর খবর আছে। আরাফের আকস্মিক এমন কাণ্ডে অর্ণি একটু থামল, কিন্তু থেমে থাকলেও তো হবে না। আরাফকে নাকানি চুবানি খাওয়াতে হবে। রাগী গলায় বলল, আমি বসবো না। যাব মানে যাব। দেখ, বাড়াবাড়ি করবি না। আমার এমনিতেই ভালো লাগছে না। আপনার ভালো না লাগলে আমার কি? আমারও ভালো লাগে না, সেটা তো আপনি বোঝেন না। কখন থেকে বসে আছে আপনার পাশে, আর আপনি ভাব দেখিয়ে আমার সাথে কথা বলছেন না। শুধু আমার সাথে ভাব দেখান। আপনি যে জুয়ের সাথে সবসময় থাকতেন, তখন তো আমি একটা প্রশ্নও করতাম না। কোর্টের সামনে আমাকে রেখে জুইকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন, তখনও পর্যন্ত কিছুই বলেনি। আর আমি খেতে যাওয়ার পথে পারভেজের সাথে দেখা হওয়ার কথা বলেছি, তাতে আমাকে ইচ্ছা মতো কথা শোনালেন। তবু ক্ষান্ত হননি। আমাকে ভাব দেখাচ্ছেন। আমার লাগবে না আপনার মতো অসভ্য পুরুষ। আপনার মতো মানুষের সাথে থাকার চেয়ে আজীবন একা থাকা ভালো। আমি গেলাম, আপনি এবার শান্তি মতো থাকুন। এই বলে আরাফের হাতটা ছাড়িয়ে নিয়ে অর্ণি বেরিয়ে গেল। আরাফ অবাক চোখে অর্ণির যাওয়ার পানে তাকিয়ে আছে। অর্ণি আরাফের কেবিন থেকে বেরিয়ে এসে অবনীকে বলল, আমি আমাদের বাড়ি যাচ্ছি, তোমরা এখানে থাকো। হঠাৎ বাড়ি যাচ্ছ কেন? ভালো লাগছে না তাই? শরীর খারাপ লাগছে? না, এমনটা নয়। তাহলে? অর্ণি কোনো জবাব দিল না, চুপচাপ বলে চলে আসলো। অবনী অর্ণির দিকে তাকিয়ে কিছু বোঝার অনুমান করছে। হঠাৎ এমন কি হলো যার জন্য অর্ণি এভাবে চলে গেল? তার ভাইকে আবার কিছু করলো নাকি? এইসব আর নিতে পারছে না অবনী। আর তার ভাইটাও এমন এমন কিছু কাজ করে যার জন্য অর্ণির বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে এসব ভেবে আরাফের কেবিনের দিকে পা বাড়ালো। আরাফ থেকে জিজ্ঞেস করতে হবে কি হয়েছে। কেবিনে গিয়ে শান্ত কণ্ঠে আরাফকে প্রশ্ন করলো, এই তোদের মাঝে আবার কি হয়েছে? অবনীর কথায় আরাফ চোখ তুলে তাকালো। ভ্রু কুচকে বলল, কেন? তুই জেনে কি করবি? অর্ণি তো হাসপাতাল থেকে চলে গেল। যাওয়ার সময় বলল তোকে খেয়াল রাখতে। অবনীর কথায় আরাপ উঠে বসলো। অবাক চোখে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে সে? বলল ওদের বাসায় যাবে। তুই যেতে দিলি কেন? এখন চলে যাওয়ার পর আমাকে বলতে আসছিস অর্ণি চলে গেছে সেটা? এখন সব দোষ আমার। নিজে তো ওরে ঠিকমতো আগলে রাখতে পারিস না, তাই তো ওর চলে যেতে হলো। এখন সব আমার দোষ? তোর ফোন থেকে একটা কল দে, কথা বলবো ওর সাথে। অবনী কিছু না বলে ফোনটা আরাফের হাতে দিল। আরাফ অন্যের নম্বরে ডায়াল করতে ফোনটা কেটে দিল। অবনী বলল, হয়তো নেটওয়ার্কের প্রবলেম, আবারও ফোন দিয়ে দেখ। আরাফ আবারও ফোন দিল, কিন্তু এবার ফোনটা বন্ধ পেল। আরাফ আর অবনী দুজন দুজনের দিকে তাকালো। অবনী চেহারা কাচুমাচু করে বলল, এই অর্ণির ফোনটা বন্ধ বলছে কেন? সেটাই তো ভাবছি, কোনো বিপদে পড়েনি তো আবার? আরাফ কোনো জবাব দিল না, তবে অবনীর দিকে একবার তাকালো। দুজনই চুপচাপ ভাবছে কি করা যায়, কিন্তু মাথায় টেনশন থাকলে মাথাও কাজ করে না। একটু পর আরাফ বলল, শোন, অর্ণি তোকে বলেছে ওদের বাসায় যাবে, আর এখান থেকে ওদের বাসায় যেতে যেতে আধা ঘন্টার চেয়ে বেশি লাগবে। আমরা ৪৫ মিনিট পর খালামণিকে ফোন দিয়ে দেখব অর্ণি পৌঁছেছে কিনা। গুড আইডিয়া।
দুজনে কথাটা বললেও ঠিক, কিন্তু মনে মনে একটা অজানা ভয় কাজ করছে। অর্ণির ফোনে কল যাবে না এটা ন্যাচারালি হয় না। সে খুব সচেতন একজন মেয়ে, কিন্তু আজ এমন কি হলো যার জন্য তার ফোন বন্ধ বলছে? আরাফ আর অবনী দুজনেই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছে। একটু একটু করে কাঁটা নড়ছে আর আরাফ সেকেন্ডগুলো গুনছে। এমন একটা অবস্থা তার মধ্যে। বেশ রাগ হচ্ছে নিজের উপর। কেন যে মেয়েটার সাথে এমন করতে গেল সে? আজ যদি বাড়াবাড়ি না করতো তাহলে এসব এক্সট্রা টেনশন আর এক্সট্রা ঝামেলা তাকে পড়তে হতো না। অবনী একটু পরপর এক লাইন করে করে কথা শোনাচ্ছে আবার। এমনি সে টেনশনে মরছে, তার মধ্যে উপরে পাওনা হয়ে অবনীর কথাগুলো গিলতে হচ্ছে। অবনীও সুযোগ বুঝে ইচ্ছা মতো কয়েক লাইন শুনিয়ে দিল আরাফকে। অবশেষে ঘড়ির কাঁটা জানান দিল ৪৫ মিনিট শেষ হতে চলেছে। আরাফ দ্রুত অবনীকে বলল অর্ণিদের বাসায় ফোন দিতে। অবনীও তার মতো করে প্রস্তুতি নিয়ে আছে ফোন দেওয়ার জন্য। কয়েকটা রিং হতে অর্ণির ছোট বোন অরিন ফোনটা তুলল। অবনী কথা বলছে আর আরাফ কান খাড়া করে কথাগুলো শোনার চেষ্টা করছে। হ্যালো অবনী আপু, অরিন বলছে। জি। অর্ণি তোমাদের বাসায় পৌঁছেছে? না আপু, তো আসেনি। আম্মু আব্বু এসেছে শুধু। আপু আর ভাইয়ের সাথে হাসপাতালে আছে। অবনী অরিনকে কিছু না বলে শুধু আচ্ছা বলে কেটে দিল। ফোনটা কেটে সে আরাফের দিকে তাকালো। আরাফ মাথায় হাত দিয়ে বসে আছে। অবনী রাগী গলায় বলল, এখন কি করবি? অর্ণিকে আরেকটা ফোন দিয়ে দেখ। অবনী আবারও অর্ণিকে ফোন দিল, কিন্তু লাভ হলো না। আগের মতো সুইচ অফ বলছে। এখন কি করবে তারা? দুজনেই ভাবছে কাকে বলা যায়। আরাফ আবারও ভেবেচিন্তে বলল, রুমানাকে একটা ফোন দিয়ে দেখতো। নাকি অফিসে গেল? অফিসে গেলে ফোন অফ করবে কেন? তবু দেখতে তো ক্ষতি নেই। যদি যায় তাহলে তো আমরা খবরটা পেয়ে টেনশন মুক্ত হতে পারবো। অবনী এবার বাধ্য মেয়ের মতো রুমানাকে ফোন দিল। ভাগ্য ভালো বলেই রুমানার নম্বরটা আছে তার কাছে। একবার অর্ণি দিয়েছিল অবনীর পার্সোনাল কাজের জন্য। তখন বেশ কয়েকবার কথা হয়েছিল দুজনের মধ্যে, আর অবনী রুমানার নম্বরটা সেভ করে রেখেছিল। আগে কথা হয় রুমানাও খুব ভালো করে চেনে অবনীকে। অবনী ফোন দিতে রুমানা রিসিভ করলো ফোনটা। রুমানাকে অর্ণির কথা জিজ্ঞেস করতে সেও সেম জবাব দিল। ম্যাম তো অফিসে আসেনি। অবনী এবার থতমতো খেয়ে গেল। মেয়েটা গেল কোথায়? ভাবলেও রুমানাকে বলা উচিত, ফোনে পাচ্ছে না সেটা। তা না হলে কেউ জানতে পারবে না অর্ণি কোথায় আছে সেটা। ভাবনা মতো বলে দিল রুমানাকে, আসলে অর্ণিকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই দেখছিলাম অফিসে আছে কি না। অফিসে তো আসেনি, হয়তো বাড়ি গেছে। বাড়িতে খবর নিয়েছি। অরিন বলল বাড়ি যায়নি। কথাটা শুনে রুমানাও বেশ অবাক হলো। তাহলে গেল কোথায়? কারো মাথায় আসছে না। রুমানা খোঁজ নিবে বলে ফোনটা কেটে দিল। আরাফ আর বসে থাকতে পারল না। সে উঠে দাঁড়ালো। অবনী তা দেখে ভ্রু কুঁচকে বলল, তোর আবার কি হলো? এভাবে উঠে দাঁড়ালি কেন? তাহলে কি এভাবে বসে থাকবো? শোন, তুই একজন পেশেন্ট, তাও মোটামুটি সিরিয়াস কেস। তোকে এত সহজে কেউ ছাড়বে না। তোকে হাসপাতাল থেকে বের হতে দিবে না। আরে পাগল হয়েছিস তুই? আমি কি কাউকে বলে বের হব নাকি? সোজা বেরিয়ে পড়ব। অবনী তো আরাফের কথা এক প্রকার টাসকি খেল। এ ছেলের মাথা নিশ্চয়ই গেছে। নিচে সিকিউরিটি গার্ড কি তাকে বের হতে দিবে? তাছাড়া নার্স আছে এখানে, সে কি কখনো রুম থেকে বের হতে দিবে? পাগলের মতো চিন্তা ভাবনা বললে চলে? আরাফ হাঁটা দিতেই অবনী তার হাত ধরে ফেলল। ইশারায় সামনে থাকা নার্সকে দেখালো। আরাফ একবার নার্সের দিকে তাকিয়ে বলল, ও আমাকে আটকাবে? ওর এত সাহস আছে? অবশ্যই। এখানে সাহসের কথা আসছে না, দায়িত্বের কথা আসছে। ওর দায়িত্ব এখন তোকে টেক কেয়ার করা। তুই এই অবস্থায় এভাবে বেরিয়ে যেতে পারিস না। তাহলে আমি কি করব? আরে অন্যের খবরটা তো নিতে হবে। এভাবে চুপ করে থাকলে তো হয় না। যদি কোনো বিপদে পড়ে তাহলে ভেবে দেখেছিস কী হতে পারে? সেটা তোর ভাবা উচিত ছিল, আমার নয়। আমি তোকে যেতে দিব না এই অবস্থায়। কষিয়ে একটা চড় দেব। তুই ছোট মানুষ, বড়দের কথাতে তুই মাস্টারি করবি কেন? আমাকে যেতে দে। আরাব বেশ কড়া গলায় কথাটা বলল অবনীকে। অবনীর পা থেকে মাথা পর্যন্ত রাগে সিদ্ধ হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছি, আমাকে এত কথা শোনালি আর তোকে এত সহজে ছেড়ে দিব? হুট করে সে কেবিনের বাইরে বেরিয়ে গেল। অবনীর আচমকা বেরিয়ে যাওয়া দেখে আরাব শান্ত হলো। এই চান্সে সেও বেরিয়ে যাবে। নার্স বা সিকিউরিটি গার্ড তাকে আটকাতে পারবে না কখনো। এমনকি তারা তাকে আটকাতে আসবেও না। তাছাড়া তার কন্ডিশন আগের চেয়ে অনেক বেটার। সে তো একজন ডাক্তার। নিজের শরীরের অবস্থা তো সে বুঝবে। একটু দুর্বলতা আছে শরীরে, কিন্তু তাতে কি? এত বড় বিপদের কাছে এটা তুচ্ছ। তবে বুকের ব্যান্ডেজ এখনও খুলেনি, তাতে কি? ব্যান্ডেজ ব্যান্ডেজের জায়গায় থাকুক। সে তার মতো অর্ণিকে খুঁজে আসুক, তাতে তো সমস্যা নাই কারো।
যেখানে তার নিজের সমস্যা হবে না সেখানে অন্যদের সমস্যা হওয়ার কথাও নয়। সে যাবে অর্ণিকে খুঁজতে, যেখান থেকে পারে সেখান থেকে খুঁজে নিয়ে আসবে। এই মেয়েটা সব সময় তাকে সব কিছু দিয়ে আগলে রাখে। সে কি তার জন্য এই সামান্যটুকু করতে পারবে না? করতেই হবে তাকে। মনে মনে দোয়া দরুদ পড়ছে যাতে অর্ণির কোনো বিপদ না হয়। একটা অজানা ভয় কাজ করছে সেই সাথে, অর্ণিকে হারানোর ভয়। সে নিতে পারছে না এটা। সে তো অর্ণিকে হারাতে চায় না। এত কিছুর পর সব ঠিক হয়েছিল যখন হৃদয়টা একটু প্রশান্তি পেয়েছিল। অর্ণি তার থাকবে আজীবন, বিশ্বাসটা দৃঢ় হয়েছিল। কিন্তু হুট করে কি হয়ে গেল বুঝতে পারছে না আরাফ। এখন খুঁজতে যাবে কোথায় সেটাও বুঝতে পারছে না সে। সব যেন জগা খিচুড়ি পাকিয়ে ফেলল সে। তখনই কেবিনে প্রবেশ করল আরাফের বাবা, অবনী আর আরাবি। তারা তিনজন মূলত হাসপাতালে ছিল। ড্রাইভার আছে একজন, তিনি নিচে আছেন। আরাফ মোটামুটি সুস্থ হয়, বাকিরা চলে গেছে বাড়িতে। আরাফ তার বাবাকে দেখে অবাক দৃষ্টিতে তাকালো, কিন্তু তিনি আরাফের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাদের বাবা ছেলের সম্পর্ক একটু ভিন্ন, দুজনের মাঝে বেশ দূরত্ব। অচেনা কেউ কখনো বিশ্বাস করবে না তারা বাবা ছেলে। দুজনে একে অপরের সাথে খুব কম কথা বলে। তার কারণটা অবশ্য কেউ জানে না, শুধু তারা দুজন জানে। আরাফের বাবা এসে ছেলের গায়ে একটা চর বসিয়ে দিলেন। অসুস্থ ছেলে বলে মারতে ইচ্ছে করেনি, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়ে একটা দিতে হলো। আর কত ধৈর্য ধরবে? ছেলেটা তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখন এতটুকু তার প্রাপ্য। রাগী গলায় বললেন তিনি। নিজে মেয়েটার সাথে জঘন্য আচরণ করলে। আমি অর্ণির বাবা মাকে জোর করে বলায় তারা তাকে রেখে গেছিল। মেয়েটাকে থাকতে তো দিলে না, এখন নাটক শুরু করেছ? বাবার কথায় আরাপ চোখ তুলে তাকালো। এই অবনী তার বাবাকে সব বলে দিল ভাবা যায়? অবনীকে কষিয়ে চর দেওয়ার পরিবর্তে চরটা উল্টো তাকে খাওয়ালো অবনী। এই মেয়েকে সে দেখে নেবে। আপাতত একবার অর্ণিকে খুঁজে পেলে তবেই তার শান্তি। বাবার কথার কোনো জবাব দিল না। তা দেখে তার বাবা বললেন, চুপচাপ এখানে বসে থাকবে। এমনিতে অসংখ্য ঘটনা ঘটিয়ে ফেলেছ, তবু থামতে ইচ্ছে করছে না তোমার? নতুন করে কোনো অঘটন চাই না আমি। এই রুম থেকে এক পা বাইরে দিলে তোমাকে দেখে নিব। বেশ কড়া গলায় কথাগুলো বলে আরাফের বাবা বেরিয়ে গেল। আরাফ ঠায় দাঁড়িয়ে আছে সেদিকে। মনে মনে ভীষণ ভয় হচ্ছে তার। এতক্ষণ একটা সাহস ছিল, যে করেই হোক সে অর্ণিকে খুঁজে আনবে। কিন্তু এখন বাবার কড়া আদেশ, বের হওয়া যাবে না। তাহলে অর্ণিকে খুঁজবে কে? অর্ণি যদি কোনো বিপদে পড়ে? চোখ দুটো ঝাপসা হয়ে আসছে তার। অজানা একটা ভয় তাকে যেন দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। ধুম করে বসে পড়ল সে। অবনী একবার তার দিকে তাকালো। তারও খারাপ লাগছে, কিন্তু সে চায়নি এই অবস্থায় আরাফ বাইরে যাক। এখন আরাফের নিজের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, সে কি করে অর্ণিকে খুঁজবে? তাই মূলত আরাফের বাবাকে বিষয়টা বলতে হলো। এখন তো তিনি খুঁজবেন, তাতে অবনীর কোনো সন্দেহ নেই। অবনী ধীর পায়ে গিয়ে আরাফের কাঁধে হাত রাখল, কিন্তু আরাফ হাতটা ছাড়িয়ে নিল। রাগী গলায় বলল, আমার 13টা বাজিয়ে সিম্প্যাথি দেখাতে আসছিস? তোর সিম্প্যাথি তোর কাছে রাখ, এসব আদিক্ষেতা আমাকে দেখাতে হবে না। অবনী আরাফের কথায় কিছু মনে করল না। সে এমন, রেগে গেলে কি বলে কি করে তার হুঁশ থাকে না আরাফের। শান্ত কণ্ঠে বলল, তুই এই অবস্থায় বাইরে যেতে পারবি না, তোর এটা বুঝতে হবে। এখন চাচুকে বলায় তিনি যে করেই হোক অর্ণির খোঁজ নিয়ে আসবে, এতটুকু বিশ্বাস আমার আছে। টেনশন করিস না, এতে তোর শরীরটা আরও খারাপ হয়ে যাবে। আরাফ মাথা নিচু করে আছে। অবনীর এতগুলো কথা তার কানে পৌঁছলো কি না এই নিয়ে অবনী সন্দিহান। হঠাৎ অবনীর ফোনটা বেজে উঠল। অরিন ফোন করেছে। অরিনের ফোন পেয়ে অবনী দ্রুত ফোনটা রিসিভ করলো। অরিন বলো। আমি বলছি। অবনী গলাটা শুনে খুশিতে চিল্লে উঠল, অর্ণি তুমি? জানো তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি আমরা। কোথায় ছিলে? অবনীর কথা শুনে বুঝতে পারলো অপর পাশে অর্ণি কথা বলছে। তাই অবনীর কথা শেষ হওয়ার আগে আরাফ অবনীর হাত থেকে ফোনটা নিয়ে নিল। শান্ত কণ্ঠে বলল, কোথায় ছিলি এতক্ষণ? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আর একটু হলে টেনশনের দম বন্ধ হয়ে যেত আমার। আমার জন্য আপনার কেন এত টেনশন করতে হচ্ছে? আমার বউয়ের জন্য আমি টেনশন করব? ইটস নর্মাল। কে আপনার বউ? কেউ আপনার বউ নয়। একবার সুস্থ হই তারপর বুঝিয়ে দিব কে আমার বউ। বাই দ্য ওয়ে, সরি ফর এভরিথিং। আরাফ সাথে সাথে ফোনটা কেটে দিল। অর্ণিকে কিছু বলার সুযোগ দিল না পর্যন্ত। অবনী আরাফের কাণ্ড দেখে হাসছে। অবনী প্রথমবারের মতো দেখলো আরাফ কাউকে সরি বলছে। তার কাছে বিষয়টি দারুণ লাগলো। একবার ভালোবাসার জালে পা দিলে ইগোকে একপাশে সরিয়ে রাখতে হয়। আরাফের ক্ষেত্রেও তাই হয়েছে। হাসি থামিয়ে আরাফের বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিল অর্ণির সাথে কথা হয়েছে সেটা। আরাফ কিছুক্ষণ চুপ ছিল। তারপর অবনীকে বলল, আচ্ছা অর্ণির কাছ থেকে জিজ্ঞেস করতো ও কোথায় গিয়েছিল। তুই কি অর্ণিকে সন্দেহ করছিস? আরে ধুর, আমি কেন ওকে সন্দেহ করব? আমি ওকে খুব ভালো করে চিনি। তাহলে এই 2 দিন কথা বলিসনি কেন ওর সাথে? আমার পারভেজকে পছন্দ নয়।
তার চেয়ে বড় কথা, পারভেজ ছেলেটা ভালো নয়। আমি চাই না অর্নি পারভেজের সাথে মেলামেশা করুক, ঝামেলায় পড়তে পারে। তাই এমনটা করেছি যাতে অর্নি আর পারভেজের সাথে কথা না বলে। অবনী আরাফের কথা মতো অর্নিদের বাসায় ফোন দিল। সাথে সাথে অর্নি রিসিভ করেছে, যেমন কি সে ফোনের অপেক্ষা ছিল এতক্ষণ ধরে। কোথায় গিয়েছিলে তুমি? জানো কত টেনশন করেছি আমরা। আসলে আপু, আর বলো না, হাসপাতালে ছিলাম, তাই ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, জানতাম না। আরাফ ফোন দেওয়ার সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে গেছে। আর পথে নন্দিনীর সাথে দেখা হয়েছিল, তাই বাসায় আসতে দেরি হয়েছে। সরি, আসলে বুঝতেই পারিনি তোমরা এত কাণ্ড করবে। তা না হলে নন্দিনীর ফোন থেকে বাসায় জানিয়ে দিতাম। ইটস ওকে, সমস্যা নেই। তুমি যে কোনো বিপদে পড়ো নাই, এতেই আমরা খুশি। আরাফের কী অবস্থা এখন? ডাক্তার বলেছেন আগামীকাল ডিসচার্জ করে দিবেন। যাক, ভালোই হলো তাহলে। অবনী কথা বলছে আর আরাফ তার পাশে বসে সব শুনছে। মনে মনে অনেক খুশি সে এখন। আর একটা রাত কোনো রকম কাটিয়ে দিতে পারলেই হলো। কাল বাসায় চলে যেতে পারবে, সব ঝামেলা থেকে মুক্ত। কয়েকটা দিন রেস্টে থাকতে হবে বলে হাসপাতালেও আসতে হবে না। এই সময়টা সে অর্নিকে জ্বালিয়ে কাটিয়ে দেবে। এর চেয়ে মজার বিষয় আর কি হতে পারে? বেশ মজা লাগছে আরাফের। রাত শেষ হয়ে ভোরের সূর্য উদিত হয়েছে কিছুক্ষণ হলো। ভোরের রেখা কাটিয়ে আবছা আবছা রোদ উঠেছে কিছুক্ষণ হলো। সে ফোনটা হাতে নিয়ে দেখল একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন আসছে। কে ফোন করলো তাকে? আরাফের নম্বর তো সেভ করা আছে তার ফোনে। তাহলে এই নম্বরটা কার? অর্নি ভাবলো একবার ফোন দিয়ে দেখবে। ভেবেচিন্তে ফোনটা ডায়াল করলো সে। কয়েকটা রিং হওয়ার পর রিসিভ করলো অপর পাশের লোকটা। কে বলছেন? আমি পারভেজ। ও আচ্ছা, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কাল হাসপাতালে দেখলাম না, চলে গেলেন কেন? এমনি এসেছি। ফোন দিলেন যে? ভেবেছি আপনি অসুস্থ, তাই হাসপাতাল থেকে চলে গেছেন, তাই ফোন দিলাম। না, আমি সুস্থ আছি। এবার ফোনটা রাখুন। আরেকটা কথা ছিল। বলুন। আপনার সাথে আরাফের ডিভোর্স হয়েছে? পারভেজের এমন জঘন্য প্রশ্ন অর্নি নিতে পারল না। মেজাজ তার চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, কেন? আপনি খুব আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের ডিভোর্স দেখার জন্য? এইসব আজাইরা কথা বলার জন্য আমাকে ফোন দিবেন না। শুধু আজাইরা কথা নয়, কোনো প্রয়োজনীয় কথা বলতেও আমাকে ফোন দিবেন না, বুঝলেন? পারভেজ হেসে বলল, রেগে যাচ্ছেন কেন? মনের কথা বলা কি দোষের কিছু? আমি আমার মনের কথাগুলো বলতে চাই। আমাকে জুই ভেবেছেন? আবার জুইয়ের মতো আমাকে আপনার জালে জিম্মি করে আরাফ থেকে নতুন করে প্রতিশোধ নিতে চাইছেন? মনে রাখবেন, আমি জুইয়ের মতো ছোট লোক নই। আমি আরাফকে প্রকৃত ভালোবেসেছি বলে এত কিছুর পরেও তার হাতটা ছাড়িনি, আর কখনো ছেড়ে যাব না। আরাফ আপনাকে ভালোবাসে? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আরাফ আমাকে ভালোবাসুক বা না বাসুক সেটা আমার দেখার বিষয় না। আমার এসব পার্সোনাল বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার চরকায় তেল দিন। এই বলে অর্নি ফোনটা কেটে দিল। মনে মনে ভাবছে, আসলে আরাফ ঠিক বলেছিল। পারভেজ বিশ্বাস করার মতো লোক নয়। হয়তো আরাফ ভালো করে চিনে, তাই বুঝতে পেরেছিল সব। যাক, এসব ছোটোখাটো বিষয় নিয়ে ভাবার প্রশ্নই আসে না। ফোনটা একপাশে রেখে সে ফ্রেশ হতে গেল। মিনিট পাঁচেকের মধ্যে ফোনটা আবারও বেজে উঠল। ফোনের আওয়াজ শুনে অর্নি রেগে গিয়ে অরিনকে বলল, এই ফোনটা সাইলেন্ট করে একপাশে রেখে দে তো। অরিন কথা মতো ফোনটা হাতে নিয়ে বলল, আরে আপু, ভাইয়া অসুস্থ মানুষ, এই অবস্থায় তোমাকে ফোন করছে আর তুমি বলছো ফোনটা সাইলেন্ট করে রাখতে? এটা তো জঘন্য রকমের অপরাধ। তুমি কথা না বললেও আমি বলবো, তাই বলে এভাবে তো রেখে দিতে পারি না। অরিন কথার আগামাথা অর্নি বুঝতে পারছে না। পারভেজ আবার অসুস্থ হলো কখন? আর অরিন পারভেজকে চিনল কী করে? অবাক হয়ে প্রশ্ন করল, কে ফোন করেছে? অরিন তার কথার জবাব না দিয়ে ফোনটা রিসিভ করে নিল। অর্নি কোনো উত্তর না পেয়ে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সে দেখছে অরিন বেশ হেসে হেসে কথা বলছি। অর্নি ইশারা করে বলল, কার সাথে কথা বলছিস? অরিন এবার ফোনটা অর্নিকে দিয়ে বলল, নে কথা বল। অর্নি ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকালো। স্ক্রিনে আরাফ ভাই নামটা স্পষ্ট হয়ে আছে। ফোনটা প্রথম দিন কিনে আরাফ ভাই দিয়ে সেভ করেছিল, এখনও এমনভাবে আছে। বিয়ের পরও স্ক্রিনের নাম পরিবর্তন করা হয়নি। অর্নি কোনো কথা না বলে ফোনে থেকে তাকিয়ে আছে। সে ইচ্ছে করে কথা বলছে না। অপর পাশ থেকে আরাফ ডেকে যাচ্ছে। আরাফের ডাকাডাকি শুনে সে মনে মনে পৈশাচিক আনন্দ লাগছে তার। এমনটাই তো চেয়েছিল সে। আরাফ বেশ কয়েকবার ডেকে থেমে গেল। দুজনে চুপচাপ এখন, যেন একজন অপরজনের নিঃশ্বাস শুনছে। অরিন বোকার মতো তাকিয়ে আছে ফোনের দিকে। একটু পর আরাফ ফোনটা কেটে দিল। সাথে সাথে অর্নি আওয়াজ করে হেসে উঠল। আরাফকে নাকানি চোবানি খাওয়াতে পেরে বেশ মজা লাগছে তার। অরিন মুখটাকে বাংলার পাঁচ করে বলল, ভাইয়া মনে হয় রেগে গেছে। তুই এমন করলি কেন?
বেশ করেছি, এসব বাদ দে। কাল নন্দিনীর সাথে দেখা হয়েছিল, বলেছি আন্টি অসুস্থ। চল আন্টিকে দেখে আসি আজ। অরিন ভ্রুকুচকে বলল, অফিসে যাবি না আজকে? অর্নি হাসল। আরাফের সাথে হাসপাতালে থাকবে বলে অফিস থেকে ছুটি নিয়েছিল সে, কিন্তু এখন তো হাসপাতাল থেকে চলে এসেছে, তাই ফ্রি আছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। নন্দিনী তার খুব কাছের বান্ধবী, তার মা অসুস্থ আর অর্নি দেখতে যাবে না তা তো হতে পারে না। অরিনকে সাথে নিয়ে যাবে, কারণ অরিন অনেক দিন পর ভার্সিটি থেকে বাসায় এসেছে। সে ভার্সিটির হলে থাকে, তাই খুব একটা একসাথে ঘোরাঘুরি হয়ে ওঠে না। মনটা বেশ ফুরফুরে লাগছে। আরাফ অনেকটা সুস্থ হয়, টেনশনও নেই মনের মধ্যে, তাই দুজনে হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল। এদিকে আরাফকে আজ হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে, তাই দুজন সিনিয়র ডাক্তার এসে চেক আপ করে গেল তাকে। তার টিচার হওয়ায় তারা আলাদা করে এসেছে। তারা চেক আপ করে বলেছেন 1 মাসের মতো রেস্টে থাকতে হবে, কোনো বিষয়ে খুব একটা প্রেশার নেওয়া যাবে না। সেই সাথে একটা নিয়মাবলী ধরিয়ে দিল, এটা মেনটেন করে আপাতত চলতে হবে। আরাফ খুশি মনে সব মেনে নিল। এখন তার সব কিছুর বিনিময়ে হাসপাতাল থেকে বাসে যেতে হবে, এটাই জানে সে, আর কিছু মাথায় আসছে না। ডাক্তার চলে যাওয়ার পর আরাফকে নিয়ে অবনীরা সবাই হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। অর্নি আর অরিন নন্দিনীদের বাসা থেকে সন্ধ্যার দিকে এসেছে। আগে চলে আসতে চেয়েছিল, কিন্তু নন্দিনীর মা আসতে দেয়নি। বাসায় এসে কলিং বেল দিতেই অর্নির মা এসে দরজা খুললেন। বেশ রেগে গিয়ে বললেন, কোথায় ছিলি এতক্ষণ? সেই সকালে বেরিয়েছে, বাসায় আসার কোনো নামগন্ধ নেই। ছেলেটা কখন থেকে এসে বসে আছে, আর মহারানী এতক্ষণ পর আসছে। অর্নি মায়ের কথা হেসে বলল, আর বলো না, গল্প করতে করতে কখন যে এতক্ষণ হয়ে গেল জানা ছিল না। অর্নি কথাটা বলে ভেতরে ঢুকলো। তার রুমে যেতে যেতে ওড়নার প্যাচ খুলছে সে। ওড়নাটা হাতে নিয়ে রুমে ঢুকতেই সে বোকা বনে গেল। আরাফ তার বিছানায় শুয়ে আছে। চোখ দুটো কি নষ্ট হয়ে গেছে, নাকি তার হেলুসিনেশন হচ্ছে? এমনটা তো হওয়ার কথা নয়। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে সে সামনের দিকে। আরাফ তাকে দেখে মুচকি মুচকি হাসছে। বেশ তো ঘোরাঘুরি করলে, এবার তো একটু জামাইয়ের কাছে এসে খোঁজ খবর নাও। আরাফের কথায় অর্নি শিওর হলো যে সামনে থাকা মানুষটা আরাফ, এটা তার হ্যালুসিনেশন নয়। আরাফের আজকের কথাটা তাকে বেশ অবাক করলো। আগে সে তুই করে কথা বলতো, কিন্তু আজ হুট করে তুমি করে বলছে। ভুর কুচকে বলল, এখানে এসেছেন কেন? আমার বউ তো আমার খবর নিচ্ছে না, তাই আমি নিজ থেকে খবর জানাতে চলে আসলাম। আরাফের কথায় অর্নি মনে মনে হাসল। সব দারুণ লাগছে তার। সে কখনো ভাবেনি আরাফ এভাবে চলে আসবে। তার চেয়ে বেশি খুশি লাগছে আরাফের তুমি সম্বোধনটা। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে আরাফ বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি একজন অসুস্থ মানুষ হয়ে সব কিছু উপেক্ষা করে এত দূর পাড়ি দিয়ে তোমাকে দেখতে আসলাম, আর তুমি 3 মাইল দূরে দাঁড়িয়ে আছো। তা কি হয়? আমি কি বলেছি আমাকে দেখতে আসুন? এত আধিক্যতা দেখানোর কিছু নেই। আপনাকে আমি ভালো করে চিনি। আপনার ইচ্ছা হলো তো কথা বলবেন, আবার ইচ্ছা হলো না তো ভাব দেখালেন। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে আমার আর হবে না। আমার জন্য পারভেজ পারফেক্ট আছে। আপনি আপনার ভাব আর তেজ নিয়ে থাকুন, আমি গেলাম। অর্নি কথাগুলো বলে এক মুহূর্তের জন্য রুমে দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে আসলো। কারণ শুধু একটাই, পারভেজ শব্দটা শোনার পর আরাব যে তাকে চিবিয়ে খাবে তাতে তার কোনো সন্দেহ নেই। এখন আরাব একাই জ্বলে পুড়ে মরুক, অর্নির কিছুই আসে যায় না। অর্নি ড্রয়িং রুমে গিয়ে বসতেই দেখল তার খালাও এসেছেন। তার মা আর খালা সেখানে গল্প করছেন। অর্নি খালাকে সালাম দিয়ে তাদের মাঝখানে গিয়ে বসতেই তার মা জোর গলায় বললেন, এই বড়দের মধ্যে তোর কী কাজ? তুই তো রুমে যা। আরাফ রুমে একা আছে, ওর কিছু লাগলে তখন কাকে বলবে? আমি তো মাত্র এসে বসলাম, এর মধ্যে ওনার কিছু লাগবে না। এত কথা তো বলতে বলিনি, সোজা রুমে যা। শুধু বড়দের মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছু জানে না। অর্নি বুঝলো তার মা থাকতে তার কপালে শান্তি নেই। এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ লেকচার দিবেন তিনি। তার চেয়ে বরং আরাফের পাশে গিয়ে বসে থাকুক। কিন্তু আরাফের ওখানে গেলেও সমস্যা। এখন আরাফকে যা বলে এসেছে সব সে সুদে আসলে নেবে ভেবে চিনতে সিদ্ধান্ত নিল এখন বাঁচতে হলে অরিনের রুমে গিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই। ধীরে পায়ে অরিনের রুমে গেল। অরিন ল্যাপটপে কি যেন করছে। অরিনের পাশে বসতেই অরিন সেদিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই আপু, তুই এখানে কি করছিস? ভাইয়া তো রুমে একা 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 বসে থাকতে থাকতে বোর হয়ে যাবে তো। পারবো না, আমি এখানেই থাকবো। কেন? সকালেও ফোন দিল, তখনও কথা বললি না। এখন এখানে এসে বসে আছিস, আম্মু জানলে খুব বকবে। চুপচাপ তোর কাজ তুই কর, আমি আমার মতো বসে থাকি। অরিন সোজা উঠে চলে গেল। অর্নি মনে মনে ভাবছে, ভালোই হলো, অরিন রুমে থাকলে অযথা জ্ঞান দিত। তার চেয়ে বরং এখন একটু প্রশান্তি। সে প্রশান্তিকে আর একটু গভীর করতে ফোনটা আর হেডফোনটা হাতে নিল সে।
রুমের লাইটটা অফ করে কানে হেডফোন গুঁজে আরামসে গান শুনছে সে। মনের মতো একটা সময় এখন, প্যারা নাই কোনো। একটু পর হেডফোনে টান পড়তেই অর্ণি চোখ তুলে তাকালো সেদিকে। তার মা জমদূতের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছেন তিনি। অর্ণির চেহারাটা কাচুমাচু করে মায়ের দিকে তাকালো। তার মা রাগী গলায় বললেন, এই তুই আমাকে কি অপমান করতে চাইছিস? দেখছিস আরাফ আর তোর খালামণি এসেছে, তুই মহারানীর মতো এখানে এসে হেডফোন লাগিয়ে গান শুনছিস। ছেলেটি অসুস্থ, তার মধ্যে তোর মনে রং লেগেছে? সোজা রুমে যা। পারবো না, এখানেই থাকবো। পা থেকে জুতা খোলার আগে আরাফের কাছে যা, এক্ষুনি যাবি। অর্ণি এবার উঠে দাঁড়ালো। তার মা তো তার পেছনে আঠার মতো লেগে আছে। বোনের সাথে আড্ডা দিচ্ছে, তখন তো ভালো ছিল। শুধু শুধু এখানে আসার কি দরকার ছিল? এখন আর আরাফের কাছে না গিয়ে উপায় নেই। তা না হলে তার মা জীবন্ত চিবিয়ে খাবে। রুম থেকে বের হতে দেখলো অরিন তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। তার মানে সব কিছুর মূলে আছে এই অরিন। মাকে গিয়ে সব বলে দিয়েছে সে, তাই এভাবে চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আজকে অরিনকে কাছে পেলে দেখে নিত সে, দূরে থাকায় বেঁচে গেছে। মুখটাকে কাচুমাচু করে অর্ণি নিজের রুমে গেল। তার শান্তিটা হারাম করে আরাব বিছানায় শুয়ে শুয়ে আরাম করছে। একদম সহ্য হচ্ছে না। আরাব তাকে দেখে রাগে দৃষ্টিতে তাকালো। অর্ণি এসব কর্ণপাত না করে বিছানার পাশে থাকা টেবিলের চেয়ারটা গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে অযথা ফেসবুকে স্ক্রল করছে। আরাব কিছু বলছে না তাকে, তার মানে ঝড়ের পূর্বাভাস। অর্ণি বুঝেও চুপচাপ বসে আছে। কিছুই তো করার নেই এখন। কেন যে কথাটা বলতে গেল, এখন নিজের মাথাটা নিজের ফাটাতে ইচ্ছে করছে। হঠাৎ আরাফ তার হাতটা ধরে টান দিল। তাল সামলাতে না পেরে সে আরাফের গায়ে গিয়ে পড়ল। যেহেতু পাশেই বিছানা ছিল, তাই আরাফের রোগা শরীর তাকে একটানে জব্দ করতে পারল। অর্ণি পড়তে মাথা তুলে তাকালো। আরাফ অর্ণির হাতগুলো ধরে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের প্রায় 6 মাসের মতো হলেও এতটা কাছাকাছি তারা আগে কখনো আসেনি। আরাফ শান্ত কণ্ঠে বলল, পারভেজের প্রতি ভালোবাসা একটু বেশি বেড়ে গেছে বুঝি? আমাকে উপেক্ষা করে পারভেজের হয়ে সাফাই গাওয়া হচ্ছে এখন, আর আমি বসে বসে তামাশা দেখব ভেবেছিলে? নেক্সট টাইম পারভেজ নামটা মুখে উচ্চারণ করলেও দেখাবো আমি কে। অর্ণি মুখে ভেঙচি কেটে বলল, 110 বার নিব পারভেজের নাম। আপনি কি করবেন আমার? সেটা সময় হলেই দেখাবো। এখন আমার হাত ছাড়ুন। ছাড়বো না। আগে বলো, পারভেজের নাম জীবনেও মুখে নেবে না? প্রমিস করতে হবে। পারভেজের নাম প্রতিদিন মুখে নেব, উল্টো আপনার নামটা মুখে নেব না। আরাফ এবার রেগে গিয়ে বলল, এমনিও তোর মতো গাধির সাথে ওকে মানায়, আমাকে মানায় না। আব্বু আম্মু ভুল করে তোকে আমার বউ বানিয়ে ফেলাই আমার জন্মের শিক্ষা পেতে হচ্ছে। কথাটা শুনে অর্ণি তেলে বেগুনে জ্বলে উঠল। বড় গলায় বলল, কি বললেন আপনি? আমার জন্য আপনার শিক্ষা পেতে হচ্ছে? আমার জন্য আপনার এসব কষ্ট পেতে হচ্ছে? আমি আগেই ভালো ছিলাম। ছোটবেলায় যে কোন ভূত আমার উপর ভর করেছিল, যার জন্য আমি আপনার মতো একটা ছেলেকে ভালোবাসতে গেলাম। সেই ভালোবাসার মাসুল আমাকে এখনও দিতে হচ্ছে। আমাকে বিয়ে না করলে আমিও একটু শান্তি পেতাম, আর আপনি জুই আর রকের পাল্লায় পরে পৃথিবী থেকে বিদায় হতেন। তখন একদম পারফেক্ট হতো। এখন আমি সব ঠিক করার পর আমার উপর মাস্টারি করছেন। কোথায় আমার প্রশংসা করবেন, আমাকে ভালোবাসবেন তা না, আমাকে কষ্ট দেন সব সময়। আমার লাগবে না আর আপনাকে। সেই সাথে আপনার ভালোবাসাকেও বয়কট করলাম। আমি একা থাকবো, এতেই আমার শান্তি। অর্ণি এক নাগারে সব বলে থামল। কথাগুলো শুনে আরাপ মুচকে হাসলো। অর্ণিকে আরেকটু কাছে টেনে এনে বলল, আমি তো ভালোবাসতেই চাই। তুমি নিজেই তো আমাকে ইগনোর করে পারভেজের পেছনে পড়তে গেলে। আমি কখনো পারভেজের পেছনে পড়িনি। আমার ভালোবাসা আপনার মতো 2 নম্বর নয়। এমন হলে অনেক আগে আপনাকে ছেড়ে চলে যেতাম। আরাপ আবারও হাসলো অর্ণির কথায়। সে খুব ভালো করে জানে অর্ণি তাকে কতটা ভালোবাসে। অর্ণিকে অবিশ্বাস করার ক্ষমতা আরাফের নেই। শান্ত কণ্ঠে বলল, নতুন করে সব শুরু করব। আমিও পারভেজের নাম নিব না কখনো, আর তুমিও জুয়ের নাম নেবে না কখনো। শুধু আমি আর তুমি। আপনাকে আমি বিশ্বাস করি না। একটু পর আবারও ভাব দেখানো শুরু করবেন। এসব মানুষ আমার চাই না। আমি ভাব দেখালে তুমিও আমাকে ভাব দেখাবে, ব্যাস কাটাকাটি। দেখো, আমরা এসব বাড়াবাড়ি করতে গিয়ে কষ্ট হচ্ছে আব্বু আম্মুর। তাদের শুধু শুধু এক্সট্রা প্রেশার দিচ্ছি। আমাদের এবার ভুল পথ থেকে ফিরে আসা উচিত। এবার আমাকে ছাড়ুন। ডিল ফাইনাল? তবেই ছাড়ব। কিসের ডিল? ভালোবাসার। অর্ণি হাসলো মনে মনে, কিন্তু মুখে কিছু না বলে আরাফের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে সে। আরাফ কিছুতেই হাতটা ছাড়ছে না। এবার আমার হাতটা ছেড়ে দিন। আমার অস্বস্তি লাগছে। হাত ছাড়ার জন্য ধরে নিই। অস্বস্তি লাগলেও আমার কিছুই করার নেই। আগে বলো ডিল ফাইনাল কিনা।
অর্নির আর কোনো উপায় নেই, রাগী গলায় বলল, আচ্ছা বাবা ফাইনাল, এবার হাতটা ছাড়ুন। আমি বাবা নই, জামাই। বলবা আচ্ছা জামাই, হাতটা ছাড়ো। এই বলে আরাফ অর্নির কপালে একটা চুমু দিয়ে হাতটা ছেড়ে দিল। অর্নির সাথে সাথে উঠে বসলো। আরাফের শেষের কথাটা শুনে তার খুব হাসি পেয়েছে, কিন্তু হাসার উপায় নেই। বিয়ের দিনটা স্পেশাল ছিল তার কাছে, কিন্তু বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত যেন আরাফের জন্য অপেক্ষা। অপেক্ষা করতে করতে প্রায় 6টা মাস কেটে গেল। আজ যেন সব ধরনের অপেক্ষার অবসান। আরাফ এখন শুধু তার। সে তো কিছুই চায়নি, শুধু আরাফকে জীবনের একটা অংশ করতে চেয়েছিল। আজ সে সফল। এই মুহূর্তটা সে খোদাই করে রাখতে চায় তার জীবনের ডায়েরিতে। আর সেই ডায়েরির একটাই নাম, অপেক্ষার বসন্ত।